আসসালামু আলাইকুম। নিউরাল নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম, শুভ সন্ধ্যা। আজকে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছেন, যে সকল শিক্ষার্থীরা, আপনারা দ্রুত যুক্ত হয়ে যাবেন আমাদের ক্লাসে, এবং আপনাদের ফ্রেন্ডরা যারা আপনাদের সাথে নিয়মিত ক্লাস করে, যদি কেউ আজকের এই ক্লাসে মিসিং থাকে সেক্ষেত্রে তাদেরকে দ্রুত ডেকে নেবেন, যাতে করে সবাই একসাথে জমিয়ে ক্লাসটা করতে পারি। দীর্ঘ সময় পরে আপনাদের সাথে আবারও দেখা, যদিও দীর্ঘ সময় নয়, তারপরও যারা আপনাদের সাথে নিয়মিত ক্লাস করেন তাদের একদিন দুই দিন গ্যাপ হয়ে গেলেই মনে হয় যে আমি যদি আবারও আমার শিক্ষার্থীদের সাথে আলোচনায় যেতে পারি, পড়াশোনার ভিতরে যেতে পারি, তাহলে অনেক ভালো লাগে। সেই ক্ষেত্রে অনেক সময় পরই আপনাদের সাথে দেখা, দ্রুত সবাই জয়েন হয়ে যাবেন। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব আমাদের জেনারেল সায়েন্সের। এর আগে আমরা 2টা ক্লাস করেছি, আজকে আমাদের 3য় ক্লাস। কালকে যারা বিএসসি ইন নার্সিং করতে চান তাদের জন্য রসায়ন ক্লাস ছিল। এই ক্ষেত্রে দেখা যায় যে রসায়ন ক্লাসটাতে অনেক ডিপ্লোমার স্টুডেন্ট যুক্ত হয়েছিলেন, এবং আমি মনে করি যে রসায়ন ক্লাসটা যারা করেছেন ভালো। যদি ডিপ্লোমা স্টুডেন্ট নাও করতেন তাহলেও অনেকটা ক্ষতি হতো, এমনটা না। আজকের এই ক্লাসটা স্পেশালি ডিপ্লোমাদের জন্য, এবং আমি বলবো যদি কোনো বিএসসির স্টুডেন্ট সেটা করেন, সেক্ষেত্রে যে আপনি অনেকটা সময় নষ্ট হবে কিংবা অনুপকৃত হবেন এমন কিছুই নয়, সবাই করতে পারবেন, এবং আমি আশা করি প্রত্যেকে এই ক্লাসটা থেকে উপকৃত হবেন, ভালো কিছু শিখতে পারবেন। ইতিমধ্যেই আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ। যারা আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক, এই দোয়া রইল। ইতিপূর্বের 3টা ক্লাসে আমরা রক্ত, কোষ এবং ভাইরাস ব্যাকটেরিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এই কোষ বিভাজিত হয়ে কিভাবে আমরা আমাদের দৈহিক বৃদ্ধি করি, এই কোষ বিভাজিত করে আমাদের দেহের ভিতরে কিভাবে প্রজনন ক্ষমতা আসে এবং সেখান থেকে নতুন প্রজন্ম পৃথিবীতে আসে, এই সকল বিষয় আজকের আলোচনা হবে। এবং ইনশাআল্লাহ এখান থেকে আপনারা আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায় 2 থেকে 3 মার্ক ইনশাআল্লাহ কমন পাবেন। জেনারেল সায়েন্সের যে 30 মার্ক আপনাদের আছে মানবন্টনে, সেখান থেকে ইনশাআল্লাহ 3 থেকে 4 মার্ক আপনাদের এখান থেকে কমন থাকবে। আপনারা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিবেন যে আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আমার পিছনে রাখা বোর্ডটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। সুস্মিতা দাস শিপ্রা বলেছেন, আমি বিএসসির স্টুডেন্ট আপু, আমি তোমাকে জাস্ট রিকোয়েস্ট করব যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি ক্লাসটা করো। যদি তোমার এই টপিকটা ভালোভাবে আয়ত্তে থাকে কিংবা সময় কম থাকে তাহলে তুমি নাও করতে পারো। বিএসসির যারা আছেন সবাই ক্লাসটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এই সব টপিক থেকে আপনাদেরও সিমিলার প্রশ্ন আপনাদেরও আসবে। সো যদি সময় থাকে আপনারা বিএসসির স্টুডেন্টরাও ক্লাস করেন, এবং ডিপ্লোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো সবাই ক্লাসটা করেন। ওসমান গনি তিনি বলেছেন যে ক্লিয়ার আছে সব কিছু, ওকে ওকে ওকে, তাহলে আমরা ক্লাসের ভিতরে চলে যেতে পারি। আজকের আমাদের আলোচনার বিষয় কোষ বিভাজন। আমাদের আলোচনার বিষয় কোষ বিভাজন। আমরা এখান থেকে বেসিক এবং যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো সব শিখে নেব। আপনারা ইতিপূর্বে যারা আমার ক্লাস করেছেন তারা দেখেছেন যে আমি থিওরিটা পড়ানোর সাথে সাথে এমসিকিউগুলো, নমুনা এমসিকিউগুলো দেখিয়ে দিই। আমাদের আজকের সেশনটাতেও সেই এমসিকিউগুলো আছে। আমরা আগে বেসিকটা ক্লিয়ার করব, তারপরে সেই এমসিকিউগুলো পড়ে নেব। ওকে, আসেন আমরা আগে একটু শিখে নেই যে কোষ বিভাজনটা কাকে বলে। আমাকে আগে জানতে হবে প্রত্যেকটা জীব, যার ভিতরে জীবন আছে, সে কোষের একটা কোষ দ্বারা তার জীবনটাকে শুরু করেছে। এখন শুরু করার পরে সে কিন্তু আর একেবারে ছোট্ট অবস্থায় থাকেনি। ডে বাই ডে যতক্ষণ তার কোষ বিভাজন কার্যক্রমটা পরিচালিত হয়েছে দেহের ভেতরে, ততক্ষণ কিন্তু তার দৈহিক বৃদ্ধিটা আস্তে আস্তে হয়েছে। এবং একটা শিশু যখন পৃথিবীতে আসে তার প্রজনন ক্ষমতা একেবারে কমপ্লিট হয়ে এরকম ব্যাপারটা কিন্তু নাই। কিন্তু একটা সময় হয় যখন সে প্রজনন যে সিস্টেমটা সেটা সে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, সো এইটা কেন পারে, কিভাবে পারে, এটাই মূল আলোচনা। একটা কোষ, তাকে আমি মাদার সেল বলবো বা মাতৃকোষ বলবো, এটা বিভাজিত হয়ে ভেঙে সংশ্লেষিত হয়ে নতুন আরও অপত্য কোষ জন্ম দেয়। এই যে প্রক্রিয়াটা, এটাকে কোষ বিভাজন বলে। অর্থাৎ একটা কোষের ভাঙনের ফলে তার থেকে যে এলিমেন্ট বা উপাদান সেটা
নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যখন আলাদা কোষ তৈরি করবে সেটাকে আমরা কোষ বিভাজন বলবো। আমরা এই আমাদের স্লাইডে থাকা পড়াগুলো দেখলেই কিন্তু কোষ বিভাজন কাকে বলে, কিভাবে কোষ বিভাজনটা হয়, কয়টা পদ্ধতিতে হয়, কেন কোষ বিভাজন হয়, এই উত্তরগুলো পেয়ে যাব এবং এইগুলো থেকেই কিন্তু এমসিকিউ ইনশাল্লাহ আসবে। আমি আপনাদের পড়াটা কেন পড়বেন সেটা সম্পর্কে ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে দিলাম। এবার হচ্ছে আসেন আমরা আলোচনায় চলে যাই। আসেন আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কোষ বিভাজন। আমাদের প্রথম স্লাইডের দিকে লেখা আছে যে প্রতিটি জীবদেহ একটি কোষ দিয়ে তৈরি হয়, প্রতিটি জীবদেহ একটি কোষ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, একটি মাত্র, আমার এই কালারটা কি ভালোভাবে দেখা যায়? হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। আচ্ছা আসেন, কোষ দিয়ে তৈরি হয়, একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয় এবং বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ একটা কোষ দিয়ে তার জীবনটাকে সে স্টার্ট করলো, পরবর্তীতে বিভাজনের মাধ্যমে সে সংখ্যা বৃদ্ধি করলো। এই সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের দৈহিক বৃদ্ধিটা আসতেছে এবং আবার কোষ বিভাজিত হয়ে কখনো কখনো আমরা প্রজননক্ষম হচ্ছে। এই দুইটা হচ্ছে মেইন কাজ। আমি বললাম মানবদেহে দুই ধরনের কোষ বিভাজন স্বাভাবিকত দেখা যায়, একটা হচ্ছে মাইটোসিস, একটা মিওসিস। এইটা নিয়ে আমরা সামনের দিকে আলোচনায় আসবো, কিন্তু আপনি জাস্ট জেনে রাখেন যে এই দুইটার আলাদা আলাদা দুইটা ইম্পর্টেন্ট কাজ আছে। একটা হচ্ছে জনন কোষ উৎপাদন করে, যেখান থেকে আমাদের বংশগতির ধারাবাহিকতা রক্ষা থাকে। দুই নম্বরটা হচ্ছে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায়। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, আপনি কিন্তু একেবারে ছোট্ট ছিলেন, সেখান থেকে আস্তে 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 আপনি বড় হয়েছেন। এটা কোষের বিভাজনের মাধ্যমে, কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়েছে। এবং একটা সময় দেখবেন যে আপনার দ্বারা নতুন আরেকটা প্রজন্ম আসবে। এই যে জনন কোষটা উৎপাদন হয়েছে, এটাও কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে এই কোষ বিভাজন, কোষের ভাঙন, নতুন কোষের উৎপাদন, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন লাইফে এবং আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। আসেন আমরা দেখি যে এটা হচ্ছে, হ্যাঁ কোনগুলো নোট করবেন এটা আমি অবশ্যই বলে দেব। ঠিক আছে, এবং নিচে যেটা লেখা আছে জীবের বৃদ্ধি, এই যে আমি বললাম আমার কথাটা যে আমরা বড় হই এবং প্রজননের উদ্দেশ্যে এবং আমরা যে নতুন প্রজন্মকে পৃথিবীতে আনি, এই দুইটা মূল কাজের জন্যই বিভাজনটা হয়। ঠিক আছে, এবং সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। এবার আসেন এই যে কোষ বিভাজনটা নিয়ে আমরা আলোচনা করব, এটা কিসের অংশ? আসলে কোষ বিভাজনটা কি কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক সিস্টেমের অংশ কিনা? হ্যাঁ অবশ্যই, এটাকে বলা হয় কোষ চক্র। কোষ বিভাজনটা হচ্ছে মূলত কোষ চক্রের একটা সিস্টেম বা একটা পার্ট বা একটা অংশ। ঠিক আছে, তাহলে কোষ চক্রের অংশ। এই এতটুকু পড়ার ভিতরে, এতটুকু লেখার ভিতরে আমাকে যতটুকু বুঝতে হবে, দয়া করে নোট করতে হবে না, এখান থেকে আমি নোট করা যেটা প্রয়োজন হবে সেটা বলে দেব। দেখেন এখান থেকে আমাকে যতটুকু ক্লিয়ার হতে হবে যে একটা জীব তার জীবনটাকে স্টার্ট করে একটা কোষের মাধ্যমে। আমরা যখন কোষ পড়ছিলাম সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোষ হচ্ছে মানবদেহের বা জীবদেহের দৈহিক কাঠামোর ক্ষুদ্রতম একক, অর্থাৎ সে তার জীবনটাকে ওখান থেকেই শুরু করবে এবং একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা কোষ, দুইটা কোষ থেকে বিভাজিত অসংখ্য কোষ হতে 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 কিন্তু মানুষ আস্তে আস্তে তার দৈহিক বৃদ্ধিটা পায়। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে দৈহিক বৃদ্ধিটা কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে, তার মানে এটা ইম্পর্টেন্ট। দুই নম্বর কথা, আমরা আমাদের ধারা নতুন আরেকটা প্রজন্মকে পৃথিবীতে আনতেছি। এই যে ব্যাপারটা, এই যে প্রজনন ক্ষমতাটা বা জনন কোষের উৎপাদনটা, এটাও কিন্তু কোষ বিভাজনের মাধ্যমেই হচ্ছে। সো দৈহিক বৃদ্ধি এবং প্রজনন এই দুইটা ইম্পর্টেন্ট কাজের জন্য কোষ বিভাজনটা জরুরি। এটাই হচ্ছে এই কথাগুলোর মূল কথা। এরপর আসেন লাস্ট যে কথাটা ছিল সেটা হচ্ছে কোষ চক্র বলতে একটা ব্যাপার আছে। কি কোষ চক্র বলতে কি ব্যাপার আছে? হ্যাঁ আছে, একটা কোষ উৎপাদিত হবে যেটাকে আমি পরিপক্ক হওয়ার পরে মাতৃসেল বা মাদার কোষ এটা বলতে পারি, যে মাদার সেল বা মাতৃকোষ। ঠিক আছে, এই মাদার কোষ বা মাতৃকোষ বা মাদার সেল থেকে আস্তে আস্তে সে বড় হবে, বড় হওয়ার পর সে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পর সে নতুন আরেকটা কোষের জন্ম দেবে। এই যে প্রক্রিয়া বা চক্রটা, এটাকে কোষ চক্র বলা হয়। এই কোষ চক্রেরই একটা ব্যাপার হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমরা একটু দেখব কোষ চক্র কাকে বলে, এটা হচ্ছে আমাদের একটু ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে কোষ চক্রে কোষ বিভাজনের ভিতর যেতে হবে। ঠিক আছে, তাহলে আমার কথা ছিল তিনটা। একটা হচ্ছে কোষ বিভাজন কেন দরকার, আমাদের দৈহিক বৃদ্ধির জন্য দরকার।
2 নাম্বার হচ্ছে প্রজনন সম্পন্ন করার জন্য দরকার। 3 নাম্বার কথাটা হচ্ছে এই কোষ বিভাজনটা কোনো একটা সিস্টেমের অংশ, এই সিস্টেমটার নাম হচ্ছে সেল সাইকেল বা কোষচক্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা দেখব যে এই কোষচক্র কাকে বলা হয়। দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে যে কোষচক্র কাকে বলা হয়। কোষচক্র বলা হয়, আমি একটু সহজভাবে আগে বলি যে একটা কোষের উৎপাদিত, আমি একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা মাদার কোষ বা মাতৃ কোষ বা মাদার সেল। এই কোষটা পরিপক্ক, এটা একটা সময় উৎপন্ন হয়েছে, সে উৎপন্ন হওয়ার পরে সে আস্তে আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পরে সে বিভাজিত হয়েছে এবং বিভাজিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা অপত্য কোষ বা ডটার সেল আছে। তার মানে কি, একটা কোষের উৎপন্ন, তার বড় হওয়া মানে বৃদ্ধি পাওয়া, তার বিভাজন হওয়া, সেখান থেকে 2টা অপত্য কোষ পাওয়া, এবং এই যে অপত্য কোষগুলো আছে এরাও কিন্তু একটা সময় বড় হবে, তারাও মাদার সেল বা মাতৃকোষে রূপান্তরিত হবে, তারাও আবার বিভাজিত করে নতুন কোষ জন্ম দেবে। এটা একটা চক্রাকারে ঘুরতে থাকে, যে একটা কোষের উৎপত্তি, তার বড় হওয়া, তার বিভাজিত হওয়া, নতুন কোষের জন্ম দেওয়া, নতুন কোষটা আবার মাতৃকোষে রূপান্তরিত হওয়া, সেখান থেকে সে বিভাজিত হওয়া, আবার সে অপত্য কোষের জন্ম দেওয়া। এই যে সাইকেলটা, চক্রটা, এটাকেই মূলত কোষচক্র বলা হয়। ঠিক আছে, তাহলে আমি আশা করি কোষচক্র কাকে বলে এটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আমি আবারও যারা বোঝেন নাই তাদের জন্য বলি, একটা কোষ সে উৎপন্ন হবে, সে ধীরে ধীরে বড় হতে থাকবে, বড় হওয়ার পরে পরিপক্ক হলে সে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পরে তার থেকে আমরা নতুন কোষ পাবো, এবং নতুন কোষগুলো আবারও কিন্তু বড় হবে, বড় হওয়ার পরে সে কিন্তু আবারও বিভাজিত হবে, সেখান থেকেও কিন্তু আবার নতুন কোষ পাবে। এই যে চক্রটা, এই যে সাইকেলটা, এটাকে কোষ চক্র বলা হয়। ঠিক আছে, আপনারা যদি নোট করতে চান তাহলে দ্রুত নোট করে ফেলেন যে কোষ চক্র মানে হচ্ছে একটা কোষের বিভাজন, একটা কোষের উৎপন্ন, কোষের বৃদ্ধি পাওয়া, কোষের বিভাজিত হওয়া, কোষ থেকে নতুন কোষ জন্ম নেওয়া, এই চক্রটাকে কোষ চক্র বলা হয়। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানিয়ে দেন। কে কে কি কমেন্ট করেছে আমি একটু আপনাদের জানাই। লিমা আক্তার বলেছে জীবের বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজন প্রয়োজন। থ্যাংক ইউ লিমা, তুমি ক্লিয়ার হয়ে গেছো। কোষ বিভাজন হচ্ছে কোষ চক্রের একটা অংশ, এটা হচ্ছে বলেছেন সাবিকুন্নাহার নীলা, ধন্যবাদ। এবং সাথী বলেছে একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন, সেখান থেকে অপত্য কোষ তৈরি, এটাকে কোষ চক্র বলে। থ্যাংক ইউ সাথী। এরপর হচ্ছে সুস্মিতা দাস শিপ্রা বলেছে যে উৎপত্তি, বৃদ্ধি, বিভাজন, অপত্য কোষের তৈরি, এই পদ্ধতিটাকে বলা হয় কোষ বিভাজন। ঠিক আছে, তারপর হচ্ছে সবাই বলেছে যে ক্লিয়ার আছে ভাইয়া। তাহলে আমি বুঝতে পারলাম যে তোমরা কোষ বিভাজন কাকে বলা হয়, সরি কোষ চক্র কাকে বলা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা একটু আগে যদি হচ্ছে ব্যাক করি, সেখানে আমরা বলেছিলাম যে কোষ চক্র, কোষ বিভাজনটা কোষ চক্রের একটা অংশ। তার মানে কোষ চক্রটা একটা সিস্টেম, এই সিস্টেমের একটা পার্ট হচ্ছে কোষ বিভাজন। এখন আমরা দেখব যে কোথায় কোষ বিভাজনটা হয়, এই সিস্টেমটার কোথায় কোষ বিভাজনটা হয়। কোষ চক্র, দেখো এখানে লেখা আছে যে কোষ চক্রটা সম্পন্ন হয় 2টি প্রধান পর্যায়ের মধ্য দিয়ে, 2টি প্রধান পর্যায়ের মধ্য দিয়ে। তোমরা একটু নোট করবে যে কোষ চক্র 2টি প্রধান পর্যায়ের মধ্য দিয়ে বিভক্ত বা সম্পন্ন হয়, যার একটির নাম ইন্টারফেস, আরেকটির নাম মাইটোটিক ফেস। 2টা ইম্পর্টেন্ট পর্যায় যার মধ্য দিয়ে কোষ চক্র, এই যে চক্রাকারে সে ঘুরতেছে, এই চক্রাকারে যেখানে একটা কোষের উৎপত্তি হয়েছে, বৃদ্ধি হয়েছে, বিভাজন হয়েছে, নতুন কোষ আবার উৎপন্ন হয়েছে, বৃদ্ধি হয়েছে, বিভাজিত হয়েছে, এই যে চক্রটা, এই চক্রটার ভিতরে 2টা ইম্পর্টেন্ট কাজ আছে বা পর্যায় আছে। একটার নাম ইন্টারফেস, আরেকটার নাম মাইটোটিক ফেস। একটার নাম ইন্টারফেস, আরেকটার নাম মাইটোটিক ফেস। এখন তোমাকে যেটা বুঝতে হবে যে ইন্টারফেস কাকে বলা হয় আর মাইটোটিক ফেস কাকে বলা হয়। তোমরা, আমি নর্মালি আমাদের অফলাইন ক্লাসগুলোতে আমি যেভাবে স্টুডেন্টদের শিখাই সেটা হচ্ছে যে এই যে ব্যাপারগুলা কোষচক্র চক্রাকারে ঘুরতেছে, আমরা নর্মালি দেখি যে যারা হচ্ছে মিলিটারি আছে তাদেরকে তাদের চাকরির পূর্বে প্রায় 1 বছর 2 বছর হচ্ছে ট্রেনিং করানো হয়, কিন্তু তারা কি করে, তারা সন্ত্রাস দমন করে। সন্ত্রাস দমনকালে যদি সন্ত্রাসের একেবারে হচ্ছে মেইন পয়েন্টটাকে সে টার্গেট করতে পারে, টার্গেট করার পরে
তাকে একটা গুলি করার সাথে সাথে সে মারা যায়, সন্ত্রাস দমন হয়ে যায়, কিন্তু তাকে ট্রেনিং করানো হয় 1 থেকে 2 বছর। তোমরা একটু খেয়াল করবে এই যে ট্রেনিংয়ের সময়টা, অর্থাৎ তার টার্গেট ফিক্সড, তার কীভাবে হচ্ছে বারুদটাকে হচ্ছে গুলিটাকে লোড করতে হবে, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি সময় নিয়ে শেখানো হয়। কোষ বিভাজন যেখানে হবে, এই কোষ চক্রের একটা ধাপ আছে যেখানে কোষ বিভাজনের জন্য আমার যে সকল প্রয়োজনীয় উপাদান আছে তাদেরকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুতিমূলক দশাটার নাম হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস মানে হচ্ছে কোষের প্রস্তুতিমূলক দশা বা কোষ বিভাজনের পূর্বে পূর্বের প্রস্তুতিমূলক দশা। এটা কি আপু? ভাইয়া এটা হচ্ছে কোষ যে বিভাজিত হবে তারও তো কিছু এলিমেন্ট দরকার আছে, তারও কিছু এলিমেন্টের মানে হচ্ছে প্রস্তুত করে নিতে হবে। এই প্রস্তুতিটা ইন্টারফেস ধাপের ভিতর হয়। আর কোষটা কোথায় বিভাজিত হবে তাহলে? আমাদের এই কোষ চক্রের যে 2টা ভাগ আছে বা পর্যায় আছে তার ভিতরে মাইটোটিক ফেজ যেটা, এখানে হচ্ছে কোষ বিভাজিত হবে। তাহলে 2টা ধাপ আছে ইন্টারফেজের, মানে সরি কোষ চক্রের, একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। একটা ইন্টারফেস, একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেস মানে হচ্ছে কোষ বিভাজনের আগে, কোষ বিভাজনকালে যে সকল এলিমেন্ট দরকার হবে সেগুলোকে প্রস্তুত করে নেওয়া, অর্থাৎ প্রস্তুতিমূলক দশা। আর কোষটা বিভাজিত হবে কোথায় গিয়ে? মাইটোটিক ফেজের ভিতরে। তাহলে তোমরা, আমি আবারও যদি একটু শুরু থেকে বলি, তোমরা যারা এখনও বুঝতে পারোনি তোমরা এখন ক্লিয়ার হয়ে নাও যে কোষ চক্র হচ্ছে এমন একটা চক্র যেখানে একটা কোষের উৎপত্তি হবে, সেই কোষটা বৃদ্ধি পাবে, সেই কোষটার বিভাজিত হবে, সেই কোষটা থেকে নতুন আর একটা কোষ জন্ম নেবে, ওই কোষটা আবারও মাতৃকোষে রূপান্তরিত হবে, মাতৃকোষ থেকে সে বড় হয়ে বিভাজিত হয়ে সে আবারও অপত্য কোষ জন্ম করবে। একটা চক্র বা সাইকেল, এই সাইকেলটাকে কোষ চক্র বা মানে সেল সাইকেল বলা হয়। এটা হচ্ছে আমার প্রথম কথা। 2 নম্বরে, এই যে কোষ চক্রটা এটা 2টা পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়, 2টা ইম্পর্টেন্ট পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়, যার ভিতরে একটার নাম ইন্টারফেস, আরেকটার নাম মাইটোটিক ফেজ। ইন্টারফেসটা মানে কি? ইন্টারফেসটা মানে হচ্ছে আমাদের কোনো কাজ করতে গেলে কাজটা করতে হয় অল্প সময়ের ভিতরে, কিন্তু কাজটার প্রস্তুতিটা আমাদের বেশি থাকে সময় ধরে। ইন্টারফেসটা মানে হচ্ছে আমরা যে কোষটা বিভাজিত করব, এই বিভাজন কালে যে সকল মানে হচ্ছে এলিমেন্ট বা উপাদান দরকার হবে তাদেরকে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুতিমূলক দশাটার নামই হচ্ছে ইন্টারফেস। আর মাইটোটিক ফেজটা কি? মাইটোটিক ফেজটা হচ্ছে কোষ বিভাজিত হবে। তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানিয়ে দাও যে এতটুকু কথা তোমরা বুঝতে পারছো কিনা। কোষটার বিভাজনের জন্য যে সকল এনজাইম লাগবে, ডিএনএটাকে সংশ্লেষণ করতে হবে, এই কাজগুলা ইন্টারফেজে হয়। কারণ কোষ বিভাজিত হতে হলে এই এলিমেন্টগুলো আমার প্রস্তুত করে নিতে হবে, এই প্রস্তুতিটা হচ্ছে ইন্টারফেজের মধ্যে হয়। একটু জানাই দাও যে ভাইয়া ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা একটু জানাই দাও। হ্যাঁ, একটু জানাই দাও যে বুঝতে পারছো। হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে, চলো আমরা একটু দেখি যে এই ধাপ 2টা কিভাবে সম্পন্ন হয়। এরপরে আমরা কোষ বিভাজনের যে 3টা ধাপ আছে বা পর্যায় আছে এই 3টা নিয়ে আলোচনা করব। আসো দেখি আমাদের পরবর্তী স্লাইডগুলোতে কি দেয়া আছে। দেখো এখানে কিন্তু কোষ চক্রটাকে দেয়া আছে, তোমরা দয়া করে এখান থেকে নোট করবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আসবে। যদি বুঝতে না পারো, দেখো ফিজিক্যালি হচ্ছে তোমাকে আমার জিজ্ঞেস করার অপশনটা নাই যে তুমি বুঝতে পারলে কিনা। এবং অনেক সময় শিক্ষকরা কিন্তু অনেক দিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে মানুষ স্টুডেন্টের চোখের দিকে বা মুখের দিকে তাকালেই বুঝতে পারে যে স্টুডেন্ট বুঝছে কিনা। এই অপশনটা কিন্তু অনলাইনে নাই। সো তোমরা কিন্তু আমাকে বলবে যে যদি বুঝতে না পারো, আমি প্রয়োজনে আবারও বলে দেব। ঠিক আছে, প্রয়োজনে আমি আবারও বলে দেবো। দেখো এখানে কোষ চক্র সম্পর্কে বলা আছে। কোষ চক্রের ভাগগুলো দেখো যে এখানে কি কি ভাগ করে দেয়া আছে। আসো আমরা একটু আগে যেটা জেনে এসেছি যে কোষচক্র 2টা প্রধান
পর্যায়ের মধ্য দিয়ে শেষ হয়, দুইটা প্রধান পর্যায়ের মধ্য দিয়ে শেষ হয়, যার একটার নাম ইন্টারফেস আর একটার নাম মাইটোটিক ফেস, যেটাকে সংক্ষেপে বলা হয় এম ফেস। আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দেই, মাইটোটিক ফেস। তাহলে আমি দুইটা পাইলাম, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা মাইটোটিক ফেস। এই কোষ চক্র কি আপু? কোষ চক্র হচ্ছে একটা কোষের উৎপত্তি, তার বড় হওয়া, তার বিভাজিত হওয়া, আবার নতুন একটা কোষের উৎপন্ন করা, এই চক্রটাকে কোষ চক্র বলো। এই কোষ চক্রটা দুইটা পর্যায়ে কমপ্লিট হয়, একটা মাইটোটিক ফেজ, একটা ইন্টারফেস। পেয়ে গেলাম। এবার আসো, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে প্রস্তুতিতে বেশি সময় লাগে, আর ওই টার্গেট ফিক্সড করে গুলি করে সন্ত্রাস দমন করতে সময় লাগে খুব কম। মনে করো একটা সন্ত্রাসীকে সে 5 সেকেন্ডের ভিতর গুলি করে শেষ করে দিয়েছে, কিন্তু এই 5 সেকেন্ডের যে টার্গেট ফিক্স করার যে ব্যাপারটা, এইটা তার ট্রেনিং দিতে হয়েছে 1 বছর। তার মানে প্রস্তুতিতে বেশি সময় লাগে। এই টোটাল মানে হচ্ছে কোষ চক্রটাকে যদি আমি 100% একটা পরিক্রমা কিংবা কাজ ধরে, যে 100% একটা কাজ, ঠিক আছে, তার ভিতরে সবচেয়ে কম সময় লাগে কোষ বিভাজিত হইতে সবচেয়ে কম সময় লাগে। কতটুকু সময় লাগে? 5 থেকে 10%। এখন আসো, কোষ কোন দশায় বিভাজিত হবে? মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশায়। তাহলে আমি এখান থেকে ক্লিয়ার হয়ে যাব, টোটাল কোষ চক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয় মাইটোটিক ফেজে। মাইটোটিক ফেজ বলতে যেখানে কোষটা বিভাজিত হবে, এই বিভাজন দশায় কোষ চক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয়। সবাই নোট করে নাও যে কোষ চক্রের 5 থেকে 10% সময় মাইটোটিক কিংবা এম ফেজ বা যেখানে কোষ বিভাজিত হবে সেখানে ব্যয় হবে। আর বাকি যে 90 থেকে 95% সময়, বাকি যে 90% থেকে 95% সময়, এই সময়টা ব্যয় করবে এই কোষ বিভাজনকালে যা যা প্রয়োজন আছে, যে সকল উপাদান প্রয়োজন আছে তাদেরকে প্রস্তুত করার জন্য, অর্থাৎ প্রস্তুতিমূলক দশায়। তাহলে প্রস্তুতিমূলক দশা মানে কি? ইন্টারফেস। প্রস্তুতিমূলক দশা মানে কি? ইন্টারফেস। তাহলে আমি কোষ চক্রে দুইটা জায়গা পেয়েছিলাম বা দুইটা পর্যায়ে পেয়েছিলাম, একটার নাম মাইটোটিক ফেজ আর একটার নাম ইন্টারফেস। এই ইন্টারফেজে সবচেয়ে বেশি সময় লাগে এবং এখানে কোষ বিভাজনের জন্য যে সকল উপাদান প্রয়োজন সেগুলোকে প্রস্তুত করা হয়। আর প্রস্তুতি নেয়ার পরে তার স্বল্প সময়, অর্থাৎ 5 থেকে 10%-এর ভিতরে কোষ চক্রের সে কী করবে? কোষটাকে বিভাজিত করে ফেলবে। তাহলে আমার দুইটা ইনফরমেশন এখান থেকে নিতে হবে, যে একটা হচ্ছে কোষ চক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয় কোষ বিভাজন করতে, অর্থাৎ মাইটোটিক ফেজে, আর প্রস্তুতি নেওয়ার জন্য অর্থাৎ ইন্টারফেজে সময় ব্যয় হয় 90 থেকে 95%। 90 থেকে 95%। হ্যাঁ, রিয়ামণি বলেছে ইন্টারফেসে সবচেয়ে বেশি সময় লাগে, 90 থেকে 95%। থ্যাংক ইউ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের দুইটা ইনফরমেশনও নেওয়া হয়ে গেল। নোট করবা, দ্রুত নোট করে ফেলবা যে ইন্টারফেসে সময় লাগে 90 থেকে 95%। ইন্টারফেস মানে হচ্ছে প্রস্তুতিমূলক দশা, যেখানে কোষের বিভাজনের জন্য সকল উপাদানকে প্রস্তুত করা হবে, আর পরবর্তীতে প্রস্তুতিমূলক দশাটা কমপ্লিট হওয়ার পরে কোষটা বিভাজিত হবে একেবারে স্বল্প সময়ের ভিতরে, 5 থেকে 10% সময়ের ভিতরে। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার আসো, এই যে ইন্টারফেস ব্যাপারটা, ইন্টারফেস মানে কি? মানে হচ্ছে প্রস্তুতিমূলক দশা। ইন্টারফেস মানে কি? প্রস্তুতিমূলক দশা। এখানে আসলে কি প্রস্তুত হয় বা এখানে কাজ কি হয়, এটা কয়টা ধাপে কমপ্লিট হয়? ইন্টারফেস ব্যাপারটা কয়টা ধাপে কমপ্লিট হয়? তোমরা দ্রুত নোট করো যে ইন্টারফেস 3টি ধাপে সম্পন্ন হয়। ইন্টারফেস 3টি ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ কোষ বিভাজনের পূর্বে যে কোষ বিভাজনের উপাদানের প্রস্তুতির জন্য যে দশা বা প্রস্তুতিমূলক যে ব্যাপারটা, প্রস্তুতিমূলক যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় মোট 3টা ধাপ থাকবে। এই 3টা ধাপের মাধ্যমে এই প্রস্তুতিগুলো নেওয়া হবে। তাহলে তোমরা লিখে ফেলো, ইন্টারফেজের সম্পন্ন হতে 3টি ধাপ অতিক্রম করতে হয়। ইন্টারফেজ সম্পন্ন হতে 3টি ধাপ অতিক্রম করতে হয়। লেখো, দ্রুত লেখো। ইন্টারফেস সম্পন্ন হতে 3টি ধাপ অতিক্রম করতে হয়। লেখছো?
এরপরে লেখো তিনটি ধাপের নাম কি। এই যে ব্যাপারটা দেখো এখানে লেখা আছে জি অন, যেটাকে গ্যাপ অন ফেজ বলা হয়, জি অন বা গ্যাপ অন ফেজ। তাহলে প্রথম ধাপটার নাম কি? জি অন বা গ্যাপ অন ফেজ, ঠিক আছে। এরপরে দেখো গ্যাপ অন ফেজটা কমপ্লিট করার পরে এখানে আবার এস দশা, এস মানে হচ্ছে সেন্থেসিস বা সংশ্লেষণ দশা, সেন্থেসিস বা সংশ্লেষণ দশা। এরপরে খেয়াল করো 3 নম্বর ধাপ যেটা আছে সেখানে লেখা আছে G2 মানে হচ্ছে গ্যাপ 2। তাহলে কয়টা দশা আছে? ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে হচ্ছে প্রস্তুতিমূলক দশা। কিসের প্রস্তুতি? কোষ বিভাজনের জন্য যে সকল উপাদান প্রয়োজন হবে তাদের প্রস্তুত করার যে দশাটা তার নাম হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসে এই প্রস্তুতিমূলক উপাদানগুলোকে 3টা ধাপ অতিক্রম করে প্রস্তুত করানো হয় কোষ বিভাজনের জন্য। 3টা ধাপের নাম কি? একটার নাম গ্যাপ অন, একটার নাম এস, আর একটার নাম গ্যাপ 2। তোমরা একটু আমাকে কমেন্ট করে দেখাও যে ভাইয়া 3টা ধাপ আছে, 3টা ধাপের নাম এটা 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 এটা। তোমরা একটু দ্রুত সবাই কমেন্ট করো যে গ্যাপ অন, গ্যাপ 2 আর এস, গ্যাপ অন, এস আর গ্যাপ 2 3টা ফেজ আছে। হ্যাঁ, ইন্টারফেসটা হচ্ছে 3টা ধাপে সম্পন্ন হয়, গ্যাপ অন, এস আর গ্যাপ 2, 3টা ধাপে। আশা খাতুনকে অনেক ধন্যবাদ জানাই, রিয়ামণি অ্যান্সার করেছে, ধন্যবাদ জানাই। সাদিয়া পারবিন আমাদের সাথে অ্যান্সার করতেছে, ধন্যবাদ জানাই। মহুয়া হাসান ধন্যবাদ। সুস্মিতা দাস তুমি লেখছো গ্যাপ অন এস, এটা হবে গ্যাপ অন, এস, গ্যাপ 2, 3টা ধাপ, ঠিক আছে। একটা অন একটা 2, 3টাই আছে, গ্যাপ অন, এস, 2। ফারহানা বিনতে ফয়জুল হক, তারপর হচ্ছে রাফায়াত জাহান আছে, তারপর হচ্ছে উসমান গনি, সৃষ্টি, তারপর হচ্ছে আরিশা ইবনাথ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের আপুরা, তোমরা একটু এই যে লিখলা, এতে করে হচ্ছে তোমাদের ইনশাল্লাহ মনে থাকবে এবং এখান থেকে এমসিকিউ আসে কি আসে না এটা কিন্তু আমরা সামনে দেখতে পাবো যে এরকম এমসিকিউ আসা পসিবল কিনা, যে কোন ধাপ থেকে। তাহলে আমরা দেখলাম যে সবাই পারতেছি গ্যাপ অন, এস এবং গ্যাপ 2, 3টা ধাপ আছে। এবার আসো এই 3টা ধাপের মধ্যে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে কিনা যেখান থেকে এমসিকিউ আসতে পারে বা কোনো ইনফরমেশন আছে কিনা? আছে অবশ্যই। প্রথম যে ধাপটা গ্যাপ অন ধাপ, এটা থেকে তুমি একটা ইনফরমেশন মনে রাখবা, সবাই নোট করে নিবা যে এখান থেকে প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে কোষ বিভাজনের জন্য যে সকল এনজাইম কারা আপুরা? এনজাইম হচ্ছে একটা রাসায়নিক কার্যক্রমকে যে দ্রুত ত্বরান্বিত করবে, অর্থাৎ দ্রুত সময়ের ভিতর কমপ্লিট করাবে, এমন ব্যাপার। তাহলে এই কোষ বিভাজন, কোষটাকে ভাঙা, কোষটাকে থেকে নতুন কোষ গঠন করা, এর ভিতরে অবশ্যই এনজাইম প্রয়োজন হবে এবং সেটাকে হতে হবে প্রস্তুত, কোষ বিভাজনের জন্য প্রস্তুত। তো কোষ বিভাজনের জন্য যে সকল এনজাইম প্রয়োজন তাদের সক্রিয় মানে অ্যাক্টিভ করা হবে। অর্থাৎ প্রথম কথা, কোষটাকে কি তুমি কিভাবে হচ্ছে বিভাজিত করবা, ভাঙবা? সেখানে কি হচ্ছে ছুরি আছে? নাই। কারা আছে? এনজাইম আছে। এখন এনজাইমকে প্রস্তুত করতে হবে, তাকে অ্যাক্টিভ করতে হবে কাজের জন্য। এই যে প্রস্তুত করা, অ্যাক্টিভ করা, এইটা হয় গ্যাপ অন দশার ভিতরে। তাহলে তোমার কাছে যদি একটা প্রশ্ন আসে যে কোন ধাপে, ইন্টারফেজের কোন ধাপে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় এনজাইম সক্রিয় হয়, তাহলে অ্যান্সার কি হবে? গ্যাপ অন। অ্যান্সার কি হবে? গ্যাপ অন। এবারে আসো 2 নাম্বার ইনফরমেশন। এটা ছিল আমার 1 নাম্বার ইনফরমেশন। এবার আসো 2 নাম্বার ইনফরমেশন। গ্যাপ অন ধাপে কোষ বিভাজনের জন্য যে সকল এনজাইম দরকার সেগুলোকে সক্রিয় করা হয়। আপুরা এনজাইমটা কি বুঝতে পারছো না? এনজাইমটা হচ্ছে ধরো একটা রাসায়নিক কার্যক্রম তোমার বডির ভিতর হবে, এখন এইটাকে যে উৎফুল্ল করবে, যে কাজটা করো, তার নাম ছিল হরমোন, ঠিক আছে। আমরা যে একটা উদাহরণ দিয়ে বুঝছিলাম যে তোমার মা তোমাকে সকালবেলা উঠাই দিছে, এই উঠাই দেওয়া
কোচিংয়ে যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করা, এটা করে দেহের ভিতরে হরমোন। আর কাজটাকে দ্রুত সময়ের ভিতর কমপ্লিট করা, ভেঙে চুরে আবার নতুন করে গঠন করা, এর ভিতরে যে কাজ করে তার নাম হচ্ছে এনজাইম। তাহলে এই এনজাইম আমার কোষ বিভাজনের জন্য দরকার আছে এবং সেটাকে অ্যাক্টিভ মুডে দেখতে চাই, সক্রিয়ভাবে। সেই সক্রিয়টা করবে কে? সক্রিয়টা করবে হচ্ছে জ্ঞাপন ধাপে, জ্ঞাপন ধাপের ভিতরে। ঠিক আছে, এবার আসো 2 নাম্বার ইনফরমেশন। এই টোটাল ইন্টারফেস যে ব্যাপারটা আছে, এই ইন্টারফেসটাকে যদি আমি জ্ঞাপন দশা, ঠিক আছে, ইন্টারফেসটাকে যদি আমি আবার 100% একটা পরিক্রমা ধরি বা কাজ ধরি, তার ভিতরে জ্ঞাপন দশায় ব্যয় হয় 30 থেকে 40% সময়। অর্থাৎ এই কোষ বিভাজনের জন্য যে সকল এনজাইম দরকার আছে তার ভিতর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিডিকে, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম। এগুলোকে যে সক্রিয় করার ব্যাপারটা, এখানে ইন্টারফেজের 30 থেকে 40% সময় ব্যয় হয়ে যাবে। তাহলে 2টা ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 1, জ্ঞাপন ধাপে কি কাজ হয়? বলো তো কি কাজ হয়? কাজটা হচ্ছে কোষের বিভাজনের জন্য যে সকল এনজাইম প্রয়োজন তাদেরকে সক্রিয় করা হয়, এবং সেই কাজটা করতে গিয়ে কতটুকু সময় ব্যয় হয়? ইন্টারফেজের, টোটাল ইন্টারফেজের 30 থেকে 40%। 30 থেকে 40%। সবাই লেখা দাও কত পার্সেন্ট জ্ঞাপন, এবার এভাবে লিখবা জি অন 30 থেকে 40%। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম চক্রের কাজ। এইটার কাজ কি এবং কত পার্সেন্ট সময় ব্যয় হয় এটা আমরা জানলাম। এটা কি? এনজাইম সক্রিয় করবে, এনজাইম সক্রিয়। কত পার্সেন্ট সময়? 30 থেকে 40%। তাহলে এতটুকুর কাজ আমার শেষ। এবার আসো পরবর্তী ধাপটা, এটার নাম এস বা স্যান্থেসিস। স্যান্থেসিসের বাংলা হচ্ছে সংশ্লেষণ। ঠিক আছে, তাহলে এখানে কোনো কিছু সংশ্লেষণ হবে, ঠিক আছে, পরবর্তী ধাপের জন্য বিপাকৃত হবে। ঠিক আছে, এবার আসো কিভাবে হবে, কে হবে একটু দেখি। কিভাবে হবে, কে হবে? হ্যাঁ, দেখো, যাদের ভিতরে কোষ নাই, যেমন একটা ধরো আমরা ভাইরাস পড়ছিলাম কিছুদিন আগে, সেই ভাইরাসে কিন্তু আমরা কোষ পাইনি, কোনো কোষ নাই তার শরীরে, কিন্তু তার শরীরেও কিন্তু নিউক্লিক অ্যাসিড আছে। কারণ কি? তার বংশগতীয় যে ধারাবাহিকতা আছে সেইটা রক্ষা করার জন্য। আমাদের দেহের ভিতরেও নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, ঠিক না? এবার আসো, এই ডিএনএটাকে কিন্তু সংশ্লেষিত করেই পরবর্তী কোষে নিতে হবে। ঠিক আছে, এবং এইটা সংশ্লেষণ হবে কোথায়? এটা সংশ্লেষণ হবে এস ধাপে। তাহলে আমরা জ্ঞাপন সম্পর্কে আমাদের জ্ঞান নেওয়া বা যতটুকু ইনফরমেশন নেওয়া হয়ে গেল। এবার আসে আমরা সিনথেসিস বা এস দশা নিয়ে কথা বলবো। এস দশার সব থেকে ইম্পর্টেন্ট এবং ইন্টারফেস কোষ বিভাজন সব জায়গার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইটা, যে ডিএনএ সংশ্লেষণ করা। তাহলে ডিএনএটা কোথায় সংশ্লেষণ হয়? এস ধাপে। তাহলে তুমি লেখো ডিএনএ সংশ্লেষণ হয়, সংশ্লেষণ হয়। অর্থাৎ কোষ বিভাজনকালে যে ডিএনএটা থাকবে সেটাকে পরিপক্ক করে নেয় যে ব্যাপারটা, সেটা ডিএনএ সংশ্লেষণ হবে এই এস দশায়। এবং যেহেতু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কাজ, ডিএনএটার অনুলিপন তৈরি করে, এটা সংশ্লেষিত করে, তৈরি করে, প্রস্তুত করে নেওয়া, এই জন্য এই ধাপটায় ইন্টারফেজের, টোটাল ইন্টারফেজের সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 30 থেকে 50%। তাহলে তোমরা যা যা নোট করবে আমি বলে দিচ্ছি। এস ধাপটার সামনে লিখবে, এ ধাপে ডিএনএ সংশ্লেষণ হয়, প্রথম কথা। 2 নাম্বার হচ্ছে ইন্টারফেজের সবচেয়ে বড় ধাপ। এস বা সিনথেসিস দশাটা ইন্টারফেজের ভিতরে সবচেয়ে বড় ধাপ, এই কথাটা লিখবে। 3 নম্বরে লিখবা যে 30 থেকে 50% সময় ব্যয় হয়। আমি আবারও 3টা কথা বলে দিচ্ছি। এস ধাপে ডিএনএ সংশ্লেষিত হয়। 2 নম্বর কথা যে এইটা ইন্টারফেজের সবচেয়ে বড় ধাপ। 3টা ধাপ আছে, তার ভিতরে সবচেয়ে বড় ধাপ। এবং 3 নম্বর কথা যে এখানে 30 থেকে 50%, টোটাল 100% ইন্টারফেজে যত কাজ আছে তার ভিতরে 30 থেকে 50% কাজ বা সময় এখানে ব্যয় হয়। তোমাদের নোট করা ডান কিনা এবং এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমাদের নোট করা ডান কিনা এবং এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তিনটা এমসিকিউ এখান থেকে আসতে পারে যে ইন্টারফেসের কোন ধাপে ডিএনএ সংশ্লিষ্ট হয়। এটা অনেক বেশি পপুলার একটা কোশ্চেন। তুমি লিখবা এস ধাপে বা সিনথেসিস ধাপে। 2 নম্বরে সবচেয়ে বড় ধাপের নাম কি?
এস বা স্যান্থেসিস বা এস দশায় কতটুকু সময় ব্যয় হয়? তাহলে অ্যান্সার হবে 30 থেকে 50। তাহলে অ্যান্সার হবে 30 থেকে 50। খাদিজা আক্তার বলেছে ডান। রাফায়াত জাহান বলেছে জি ভাইয়া নোট ডান, থ্যাংক ইউ। রিয়ামণি, তারপর হচ্ছে সৃষ্টি, ফারজানা, তারপর হচ্ছে মায়াবী কন্যা, তারপর হচ্ছে সাদিয়া, উসমান গনি, তারপর হচ্ছে তাহিয়াতুল জান্নাত শাপলা, তারপর হচ্ছে আসমাউল হুসনা ভাবনা। অনেক 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 ধন্যবাদ তোমাদের এই রেসপন্স করার জন্য। সবটাই হচ্ছে ক্লাসে নোট করে নেবে এবং পড়ে নেবে, আমরা যেন দূরে থেকেও ওই কাছাকাছি থাকার যে ব্যাপারটা, অর্থাৎ অফলাইনের যে ক্লাসের যে সিস্টেমটা, ওইটা যেন কিছুটা হলেও কভার করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের 2টা ধাপ সম্পর্কে জানা শেষ। এবার বাকি আছে কে? বাকি আছে শুধু এই গ্যাপ 2, ইন্টারফেসের 3টা ধাপের গ্যাপ 2। এইটা সম্পর্কে তুমি 2টা ইনফরমেশন লিখতে পারো। নাম্বার 1, কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়। কোষ বিভাজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয় এই ধাপে, জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়। এটার পরেই সে কোষ বিভাজনে যাবে আর কি, হ্যাঁ, মোটামুটি প্রস্তুত হয়ে যায়। আর এখানে কেবলমাত্র 10 থেকে 20% সময় ব্যয় হয়। টোটাল ইন্টারফেসের 100% সময়ের 10 থেকে 20% সময় এখানে ব্যয় হয়, ঠিক আছে? তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে আমি বলি প্রথম থেকে, যে কোষচক্র কাকে বলা হয়? একটা কোষের উৎপত্তি, তার বৃদ্ধি, তার বিভাজন, সেখান থেকে নতুন অপত্য কোষের সৃষ্টির যে চক্র, সেটাকে কোষচক্র বলা হয়। কোষচক্রের প্রধান ধাপ বা পর্যায় কয়টি? কোষচক্রের প্রধান ধাপ বা পর্যায় হচ্ছে 2টি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজটার ভিতরে কোষ বিভাজিত হবে এবং এই বিভাজনের জন্য যে প্রস্তুতিটা দরকার সেটা ইন্টারফেজে নেওয়া হবে। ইন্টারফেস যেহেতু প্রস্তুতিতে আমরা বরাবরই দেখি সব কাজের প্রস্তুতিতে একটু সময় বেশি লাগে, আমরা এখানেও দেখব কোষচক্রের ইন্টারফেস অর্থাৎ প্রস্তুতিমূলক দশাটাতে সময় বেশি লাগে। ইন্টারফেসটা মোট 3টা ধাপ বা 3টা পর্যায়ে কমপ্লিট হয়, যার ভিতরে প্রথমটার নাম হচ্ছে গ্যাপ 1, পরেরটা হচ্ছে এস এবং থার্ড যেটা আছে তাকে বলা হয় গ্যাপ 2। এই গ্যাপ 1 এবং এস এবং গ্যাপ 2 এই 3টা ধাপে 2টা ইম্পর্টেন্ট কাজ করা হয়। নাম্বার 1, কোষ বিভাজনের সময় কোষটাকে ভাঙা গড়ার জন্য যে সকল এনজাইম প্রয়োজন হবে সেগুলোকে সক্রিয় করা হয় গ্যাপ 1 দশায় এবং সেখানে 30 থেকে 40% সময় ব্যয় হয়। নাম্বার 2, ডিএনএ হচ্ছে একেবারে মূল পয়েন্ট অথবা এটাকে লাগবেই এমন একটা ব্যাপার, মাস্ট ইম্পর্ট্যান্ট একটা যে থিঙ্ক, তো এইটাকে প্রস্তুত করা হয়, সংশ্লেষিত করা হয় এস দশায় এবং সেখানে সময় ব্যয় হয় সবচেয়ে বেশি 30 থেকে 50%। এবং বাকি থাকে থার্ড, সেটা হচ্ছে গ্যাপ 2। এটা হচ্ছে 2টা ইম্পর্ট্যান্ট কাজ করার পরে একেবারে শেষের ধাপটা, যেখান থেকে এম ফেজ বা মাইটোটিক ফেজে প্রবেশ করানো হবে। এই ধাপে কোষ বিভাজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয় সকল উপাদানকে এবং 10 থেকে 20% সময় এখানে ব্যয় হয়। আশা খাতুন, থ্যাংক ইউ আশা খাতুন। তাহলে আমরা একটু জানাই দিব ভাইয়াকে যে এতটুকু পড়া ইন্টারফেসের এই 3টা ধাপ, ইন্টারফেস এবং কোষচক্র, এই ব্যাপারগুলা আমরা বুঝতে পারলাম কিনা আমাকে একটু দ্রুত জানাই দাও, তারপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, তোমরা একটু দ্রুত জানাই দাও যে হচ্ছে এই 3টা ব্যাপার তুমি বুঝতে পারছো কিনা। এই 3টা ব্যাপার নিয়ে কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলে দাও। বুঝতে পারছি রিয়ামণি, মারিয়া আক্তার বৃষ্টি, তারপর হচ্ছে গিয়া ফারজানা, তারপর হচ্ছে লিমা, তারপর হচ্ছে ওসমান গনি, তারপর হচ্ছে গিয়া খাদিজা আক্তার, তারপর হচ্ছে গিয়া সাফিয়া আক্তার। জি ভাইয়া, এম ফেজটা বুঝি নাই আপু। এম ফেজটা কিন্তু আমি এখনও পড়াইনি, ইন্টারফেসটা পড়িয়েছি। তারপরেও তোমাকে বলি, এম ফেজটা হচ্ছে মাইটোটিক ফেজ, যেখানে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে সেগুলো সম্পন্ন হবে এবং কোষটা বিভাজিত হয়ে নতুন কোষ জন্ম দেবে। অর্থাৎ ওখানে কোষ বিভাজনের কাজ, কোষ বিভাজনের যে ব্যাপারটা বা কোষ যে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করবে, এটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজে হবে। আর এটার প্রস্তুতিটা ইন্টারফেজে নেবে। আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে ইন্টারফেস, এরপরে হচ্ছে মাইটোটিক ফেজটাকে আমরা পড়ব।
তাহলে ক্লিয়ার? আরিশা, তুমি হচ্ছে আপাতত ভাইয়া এখান থেকে নোট করো এবং আমার সাথে সাথে হচ্ছে একটু পড়া ট্রাই করো। ক্লাসটা শেষ হলে বইয়ের প্রথম মেবি 12 নাম্বার লেকচার হচ্ছে এই পড়াটা আছে, ঠিক আছে? পেয়ে যাবার, টেনশন নাই, তুমি আপাতত এখান থেকে করো। আচ্ছা, এবার আসো, সবাই ক্লিয়ার? এবার হচ্ছে আমরা দেখবো যে আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। আমাদের পরবর্তী স্লাইডটাতে যা আছে সেটা হচ্ছে ওই মাইটোটিক ফেজটাকে নিয়ে কথা বলা হয়েছে। মাইটোটিক ফেজটাকে নিয়ে কথা বলা হয়েছে। খেয়াল করো, আমরা কিন্তু এবার প্রস্তুতিটাকে পড়ে আসছি, যে কোষ বিভাজনের প্রস্তুতিমূলক দশা ইন্টারফেসটাকে পড়ে আসছি। এবার আমাদের পড়তে হবে কাকে? মাইটোটিক ফেজ, যেখানে কি হবে? যেখানে কোষ বিভাজন হবে, ঠিক আছে? তাহলে মাইটোটিক ফেজ সম্পর্কে আমাদের এখানে কি লেখা আছে দেখো। এ দশায় মূলত কোষ বিভাজন সম্পন্ন হয়। তার মানে কোষ যে বিভাজিত হবে, এখন পর্যন্ত কিন্তু বিভাজিত হয় নাই, শুধুমাত্র আমরা প্রস্তুতি নিয়ে আসছি যে আমার এখন মালসামানা যা দরকার, রাইফেল টাইফেল যা যা দরকার সেগুলো আমাদের নেওয়া হয়ে গেছে এবং লোড করা আছে, প্রস্তুত করা আছে। এবার আমি বিভাজিত করব। তো বিভাজিত করব কোন দশায়? মাইটোটিক ফেজের ভিতরে। তাহলে এইটা হচ্ছে মূলত কোষ বিভাজনের দশা, ঠিক আছে? এতক্ষণ কিন্তু কোষ বিভাজনের দশা পড়িনি, কোষ বিভাজনের জন্য যা দরকার সেগুলোকে প্রস্তুত করা হয়েছে। আসো, সেখানে দুইটা প্রধান কাজ করা হয়, দুইটা প্রধান কাজ সম্পন্ন হওয়ার মাধ্যমে মাইটোটিক দশাটি সম্পন্ন হয়। এবার আসো, এই দুইটা কাজ কি? এই দুইটা কাজ কি? এবার একটা জিনিস খেয়াল করতে হবে। একটা উদ্ভিদ কোষকে যদি আমি বিবেচনা করি, একটা উদ্ভিদ কোষকে যদি আমি বিবেচনা করি, তাহলে আমি দেখতে পাবো যে এই কোষটার টোটাল যে এরিয়াটা আছে, এই কোষ ঝিল্লি থেকে শুরু করে এর ভিতরে, এটাকে আমি প্রোটোপ্লাজম বলি। এই টোটাল এরিয়াটাকে কি বলা হয় আপু? এই টোটাল এরিয়াটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম বলা হয় টোটাল এরিয়াটাকে। যদি তোমাকে বলা হয় যে এই প্রোটোপ্লাজমকে ভাঙলে তুমি কি কি পাবা, তাহলে ভাঙলে তুমি দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে এরকম গোলাকার একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরে আছে সাইটোপ্লাজম। যারা বুঝতে পারো না, আমি আবারও বলি, একটা কোষকে যদি তুমি কোষ ঝিল্লি থেকে শুরু করে তার ভিতরে কি আছে টোটালটাকে হচ্ছে হিসাব করো, টোটালটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম, টোটাল এরিয়াটার। এবার আসো, প্রোটোপ্লাজমের ভিতরে কি কি আছে? প্রোটোপ্লাজমের ভিতরে আছে সাইটোপ্লাজম, এই টোটালটাকে আমি প্রোটোপ্লাজম বললাম, যে টোটাল কোষটার ভিতরটাকে। সেখানে কি কি আছে? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। দুইটা ইম্পর্টেন্ট জায়গা আছে, হ্যাঁ? তাহলে আমার কোষ বিভাজন করতে হলে এই দুইটা জায়গাকে আলাদা আলাদা ভাঙতে হবে, সেখান থেকে নতুন আবার সাইটোপ্লাজম গঠন করতে হবে, নতুন একটা নিউক্লিয়াস গঠন করতে হবে, এরপরে তো কোষ বিভাজন কমপ্লিট হবে। তো মাইটোটিক ফেজটা যেটা আছে বা কোষ বিভাজনের যে দশাটা আছে, সেখানে মূলত কাজ দুইটা। একটা হচ্ছে এই সাইটোপ্লাজমকে ভাঙা, সাইটোপ্লাজমকে ভাঙা, এই যে সাইটোপ্লাজম আছে এটাকে ভেঙে নতুন সাইটোপ্লাজম গঠন করা। আরেকটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাকে ভেঙে নতুন নিউক্লিয়াস গঠন করা, ঠিক আছে? তাহলে দুইটা কাজ। এবার আসো, যে আমরা বললাম যে এখানে কোষ বিভাজন সম্পন্ন হয় এবং দুইটা প্রধান কাজ, কাজ দুইটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলতে পারি? ক্যারিওকাইনেসিস। বিজ্ঞানের ভাষায় এই নিউক্লিয়াসটাকে ক্যারিওন বলা হয়, ক্যারিওন। হ্যাঁ, এই ক্যারিওন বা নিউক্লিয়াস যেখানে ভাঙবে, যে প্রক্রিয়ায় ভাঙবে, সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখান থেকে প্রশ্ন আসবে, তোমাদের এমসিকিউ আসবে যে ক্যারিওকাইনেসিস বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে, সাইটোপ্লাজমের বিভাজনকে, ক্রোমোজোমের বিভাজনকে, এরকম এমসিকিউ আসবে। তোমাকে মনে রাখতে হবে যে নিউক্লিয়াসের ভাঙাকে বা বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। তাহলে প্রথম ভাইলাম বা আমরা দেখতে পেলাম যে প্রথমভাবে সে দুইটা জায়গার প্রথম ভাঙবে নিউক্লিয়াসকে,
কোষ বিভাজনকালে প্রথম সে কাজ করবে নিউক্লিয়াসকে নিয়ে, যেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। 2 নম্বরে দেখো লেখা আছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের ভাঙন বা বিভাজন। আমি আগেই বলছিলাম যে টোটাল প্রোটোপ্লাজমটাকে নিয়ে সে কাজ করবে। প্রোটোপ্লাজমে কয়টা অংশ আছে? 2টা, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সাইটোপ্লাজমটাকে যদি ভাঙে সেটাকে বলে সাইটোকাইনেসিস, আর যদি নিউক্লিয়াসটাকে ভাঙে তাহলে সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে কোষ বিভাজনে মূলত কাজ হবে 2টা কাজ নিয়ে, মানে জায়গা নিয়ে। একটা হচ্ছে সাইটোপ্লাজম, সেটাকে ভাঙলে আমরা বলবো সাইটোকাইনেসিস, আর একটা হচ্ছে নিউক্লিয়াস, সেটাকে ভাঙলে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, তাহলে মাইটোটিক ফেজটা কি? মাইটোটিক ফেজটা হচ্ছে কোষ চক্রের একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে কোষ বিভাজিত হবে, অর্থাৎ কোষের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে নতুন সাইটোপ্লাজম গঠন করবে, যাকে আমরা বলবো কি সাইটোকাইনেসিস, এবং কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে নতুন নিউক্লিয়াস গঠন করবে, যাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। আমি আবারও বলতেছি যে মাইটোটিক ফেজটা হচ্ছে কোষ চক্রের, যেখানে আমরা পড়ছিলাম যে একটা কোষের উৎপত্তি, বড় হওয়া, বিভাজিত হওয়া, এই যে ব্যাপারটা, তার একটা গুরুত্বপূর্ণ ধাপের নাম হচ্ছে মাইটোটিক ফেজ। সেখানে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ জন্মায়, এবং এই কোষটাকে বিভাজিত হওয়ার জন্য 2টা গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করতে হয়, সম্পন্ন করতে হয়। নাম্বার 1, সে নিউক্লিয়াসটাকে ভাঙবে অনেক সময় নিয়ে, এবং নিউক্লিয়াসটা থেকে ডিএনএ, ক্রোমোজোম যা যা আছে এলিমেন্ট, সেটাকে আলাদা করবে। এবং নাম্বার 2, সে হচ্ছে সাইটোপ্লাজমটাকে বিভক্ত করে নতুন একটা কোষের জন্ম দেবে। ক্লিয়ার কিনা? কোষ চক্রের 2টা ধাপ, ইন্টারফেস আমরা পড়ছিলাম, প্রস্তুতিমূলক দশা। এবার পড়লাম মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে কি? যেখানে কোষ বিভাজিত হবে, এবং এই বিভাজনকালে 2টা কাজ কমপ্লিট করবে। একটা হচ্ছে নিউক্লিয়াসকে ভাঙবে, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজমকে ভাঙবে, সাইটোকাইনেসিস। হ্যাঁ, দ্রুত কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। অনেক অনেক ধন্যবাদ। সবাই জানাই দাও ক্লিয়ার কিনা একটু জানাই দাও। হ্যাঁ, কারো কোনো বুঝতে সমস্যা হলে সেটাও জানো। আমার এতে হচ্ছে নিজেকে মনে হবে যে ধন্য মনে হবে, কারণ আমার ক্লিয়ার করেই যেতে হবে সম্পূর্ণ পড়াটা, কোনোটা যেন তোমাদের না বুঝে যেন থেকে না যায়। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই তারপরও, যে আমরা কোষ চক্র নিয়ে আলোচনা করতেছিলাম, যেখানে একটি কোষ উৎপাদিত হবে, উৎপাদিত কোষটা বড় হবে, বিভাজিত হবে, এবং সেখান থেকে নতুন কোষ জন্মাবে। এই প্রসেসটার ভিতরে 2টা গুরুত্বপূর্ণ ধাপ আছে, যার একটার নাম প্রস্তুতিমূলক দশা বা ইন্টারফেস, আরেকটা হচ্ছে সেখানে কোষটা বিভাজিত হবে, এই দশাটা। তো আমরা ইন্টারফেসটাকে একটু পড়েছিলাম, যেখানে 3টা ধাপ ছিল, গ্যাপ 1, গ্যাপ 2 এবং এস দশা। গ্যাপ 1-এ কোষের বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সক্রিয় হবে, এস দশাতে ডিএনএ সংশ্লেষিত হবে, এবং পরবর্তী ধাপটা হচ্ছে কোষ বিভাজনের জন্য প্রস্তুত করানো হবে। এবার আসো মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে হচ্ছে যেই ফেজে বা দশায় কোষটা বিভাজিত হবে, এবং এই বিভাজিত হওয়ার জন্য তাকে 2টি ইম্পর্টেন্ট কাজ করতে হবে। নাম্বার 1 ক্যারিওকাইনেসিস, যেটা হচ্ছে নিউক্লিয়াসটাকে ভাঙতে হবে, নতুন নিউক্লিয়াস গঠন করতে হবে। এবং নাম্বার 2 সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসটা যখন 2টা হয়ে যাবে, সেখান থেকে আমাকে কি করতে হবে? সাইটোপ্লাজমটাকে বিভক্ত করে, 2টা সাইটোপ্লাজমে বিভক্ত করে, 2টা সাইটোপ্লাজমে 2টি নিউক্লিয়াস প্রতিস্থাপিত করে নতুন 2টা কোষ উৎপাদন করতে হবে। ফুললি ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, আসো আমরা দেখি আমাদের পরবর্তী স্লাইডটাতে কি লেখা আছে। চলো আমরা দেখে ফেলি আমাদের পরবর্তী স্লাইডটাতে কি লেখা আছে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট সেগমেন্ট, যে এসো এমসিকিউ সমাধান করি। এইবারে কিন্তু যারা হচ্ছে এতক্ষণ জড়তা নিয়ে ছিলা যে অ্যান্সার করনি, তাদের সবাইকে অ্যান্সার করতে হবে, আর কোনো অপশন নাই, অ্যান্সার কিন্তু করতেই হবে। তোমরা দ্রুত অ্যান্সার করে দাও যে কোষ চক্রের প্রধান পর্যায় কোনটি। এখানে আমি তোমাদের সহজভাবে বুঝাই দেই যে কোষ চক্রের যে 3টা ধাপ আছে, ইন্টারফেজে যে 3টা ধাপ আছে, এবং কোষ চক্রের আরেকটা ধাপ আছে মাইটোটিক ফেজ। এই 3টা ধাপ এবং মাইটোটিক ফেজটাকে নিয়ে টোটাল কোষ চক্রটাকে বলা হয়েছে। সো কোষ চক্রের প্রধান পর্যায় কোনটি? এখানে অপশন নাম্বার 1-এ দেওয়া আছে গ্যাপ 1, এস, গ্যাপ 2, যেটা হচ্ছে ইন্টারফেজে আমরা দেখতে পাই।
এরপরে দেখো গ্যাপ অন এস গ্যাপ টু, তারপর হচ্ছে এম মাইটোটিক ফেস, এরপরে আছে এম গ্যাপ অন এস গ্যাপ টু, ঠিক আছে। এরপরে আছে এম গ্যাপ অন এস গ্যাপ টু সি। এখানে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে টোটাল কোষ চক্রটাকে বলা হয়েছে ইন্টারফেস প্লাস মাইটোটিক ফেস, দুইটাই থাকবে। 2 নম্বরে একটা সিরিয়াল আছে সিকুয়েন্স, যেমন গ্যাপ অনের পরে এস হয়, এস ধাপটা কমপ্লিট হয়, তারপর গ্যাপ টু ধাপ কমপ্লিট হয়, এরপরে হয় কি মাইটোটিক ফেসটা। তাহলে অ্যান্সার তোমাদের ক্ষেত্রে কোনটা হয় একটু আমাকে জানাই দাও যে এই সিকোয়েন্সে অ্যান্সার কোনটা হবে। সবাই কিন্তু অ্যান্সার করবা, কোনো অপশন নাই অ্যান্সার না করে থাকার। যারা কথা না বলছো, যারা কমেন্ট না করছো, তারাও এখন বলবা যে এইটার অ্যান্সার কি হবে। দিব্যজ্যোতি বলেছে ক হবে, আরিশা ইবনাত বলেছে ক, তারপর হচ্ছে লিমা বলেছে খ, তানজিলা বলেছে খ, তারপর হচ্ছে সাথী বলেছে আমি আগেই বলেছি খ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সুস্মিতা দাস, ও বলছে গ্যাপ অন এস গ্যাপ টু এম। তারপর হচ্ছে মিথিলা, ও বলছে বি। আচ্ছা আচ্ছা, দেখি আমরা। সুমাইয়া সাদিয়া বলেছে সি। আপু সি কিন্তু হবে না, কেন হবে না একটু দেখো। আমি তোমাকে বললাম কি দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে সিকোয়েন্সটা আর একটা সবটা আছে কি না। শুধু কিন্তু ইন্টারফেস বলা নেই, বলছে কোষচক্র, তাহলে কিন্তু সি হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, অলরেডি অনেকে বুঝে ফেলেছো কোনটা অ্যান্সার হবে। তোমার একটু খেয়াল করো, এই টোটাল কোষচক্র, এই চক্রের প্রধান পর্যায় কোনটি, এইটা বলছে কথাটা। তাহলে এখানে খেয়াল করো, কোষচক্রের কয়টা ধাপ আছে, 2টা। প্রথম ধাপের নাম কি, ইন্টারফেস, প্রস্তুতিমূলক ধাপ। আর 2 নম্বর যেখানে কোষ বিভাজিত হবে, এম ফেস। এবার আসো সিকুয়েন্স অনুযায়ী সাজাই। ইন্টারফেসে ধাপ আছে কয়টা, গ্যাপ অন এস গ্যাপ টু। আর এইখানে ধাপ একটাই, মাইটোটিক ফেস, যেখানে কোষটা বিভাজিত হবে। হ্যাঁ, তাহলে এম। তাহলে অ্যান্সার হবে কি খ, অ্যান্সার হবে কি খ। যেখানে গ্যাপ অন সিকোয়েন্স অনুযায়ী বি, সিরিয়াল অনুযায়ী, তারপর হচ্ছে সি সরি এস, তারপর গ্যাপ টু, তারপর হচ্ছে মাইটোটিক ফেস, সবটাই দেয়া আছে। তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে 2, অ্যান্সার হবে 2। যারা ক বলছিলাম তোমাদের ধন্যবাদ, যে তোমরা না বলে থাকো নাই, ভুল হয়েছে হোক সমস্যা নাই, কিন্তু এখান থেকে শিখে নেবা এইরকম প্রশ্নের অ্যান্সার এভাবে মিলাতে হয়। যেখানে ধাপ আছে 2টা, 2টার প্রথমটা আবার 3টা ধাপ আছে, এই 3টাকে আমি সিরিয়ালি সাজাবো, এরপর হচ্ছে একটা ধাপ এম ফেস, সেটাকে সাজাবো, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলাম কিনা আমরা একটু জানাই দেই। এই এমসিকিউটা যারা ভুল করছো কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা অ্যান্সার রাইট করেছে তোমাদের জন্য অনেক দোয়া, যারা ভুল করছো তাদের জন্য অনেক দোয়া, ঠিক আছে। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এই যে এইটা কিন্তু আমি বলে দিব না, এটা তোমাদের একেবারে সবাইয়ের অ্যান্সার করতে হবে, কোনো চুপ থাকার কোনো অপশন নাই। এইটা মনে করবে এমসিইউতে তোমাদের যদি কোষ চক্র এই চ্যাপ্টারটা বা কোষ বিভাজন এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসে, তাহলে এইটা আসবে 100%। এটা খুবই পপুলার একটা প্রশ্ন, তাহলে এইটার অ্যান্সার সবাই বলে দাও, আর কোনো কথা নাই, ঠিক আছে। কোষ চক্রের কোন ধাপে ডিএনএ সংশ্লেষিত হয়, কোষ চক্রের কোন ধাপে, কোষ চক্র বললেই কিন্তু সেখানে মাইটোটিক ফেজটাও আছে, অর্থাৎ এম ফেজটাও আছে, আর ইন্টারফেজটাও আছে, দুইটাই আছে। 2টার 4টা ধাপের অপশনে কিন্তু 4টা ধাপ আমার দেয়া আছে। এখন এই 4টার ভিতরে কোন ধাপে গ্যাপ অন এস আর গ্যাপ টু, এই 3টা আর একটা 4টার মধ্যে কোন ধাপে কি হয়, ডিএনএ সংশ্লেষিত হয়, একটু অ্যান্সার করে দাও দ্রুত। এইটা কিন্তু সবাইকে অ্যান্সার করতেই হবে, কোনো অপশন নাই অ্যান্সার না করে থাকার। এই যে সবাই অ্যান্সার করতে পারতেছে দেখতেছি। নাবিলা খান বলেছে এস, তারপর হচ্ছে মহুয়া বলেছে খ হবে, ফারজানা বিনতে ফাইজুল হক বলেছে
এস দশা, তারপর হচ্ছে সাদিয়া পারভিন বলেছে এস, তারপর হচ্ছে সাথী বলেছে এস, লিমা বলেছে এস। অনেক 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 ধন্যবাদ। আমি আশা করি যে তোমরা এতক্ষণের যতটুকু আমার কষ্ট, সেই কষ্টটাকে তোমরা ধরে নিতে পেরেছো এবং বুঝতে পেরেছো পড়াটাকে। ঠিক আছে, আচ্ছা চলো দেখি আমাদের পরবর্তী এমসিকিউটা কি আছে। 3 নাম্বার, এটা আরও সহজ। কোষচক্রের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি? কোষচক্রের জন্য প্রস্তুতিমূলক পর্যায় কোনটি? এমফেস, ইন্টারফেস, মাইটোসিস, সাইটোকাইনেসিস। 4টা। এবার তুমি এই 4টাই কিন্তু পড়ে এসেছো, এবার তুমি একটু অ্যান্সার করে দাও যে এই 4টার ভিতরে কোনটা অ্যান্সার হবে। সৃষ্টি, তোমার কমেন্ট যায় তো আপু? হয়তোবা সামনে চলে গেছিলো, এই জন্য আমি দেখিনি। ঠিক আছে, তুমি কমেন্ট করো কি হবে। কোষচক্রের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি? এমফেস, ইন্টারফেস, নাকি মাইটোসিস ফেস, নাকি সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিসটা কি? সাইটোপ্লাজমের বিভাজন। মাইটোসিস হচ্ছে একটা কোষ বিভাজন, মানে হচ্ছে প্রকার। ইন্টারফেস মানে কি? ইন্টারফেস মানে হচ্ছে কোষ বিভাজনের আগে প্রস্তুতিমূলক দশা। তাহলে অ্যান্সার কিন্তু ইন্টারফেসটাই হবে। অ্যান্সার হবে কোনটা? ইন্টারফেসটা। ওকে, তোমরা কিন্তু আজান হলে আমাকে একটু বলিও। হ্যাঁ, আজান হলে বলিও, যাতে করে হচ্ছে তোমাদের একটু শর্ট টাইমের জন্য আমি হচ্ছে গিয়া ছুটি দিয়ে দেব। আচ্ছা, এই একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এটা একটু দেখো। কোষচক্রের কত ভাগ সময় এম ফেজে ব্যয় হয়? দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আমরা কিন্তু এগুলো পড়ে আসছি যে 2টা ধাপ আছে কোষচক্রের, একটায় সময় বেশি লাগে, একটায় সময় কম লাগে। সময় বেশি লাগে যেটা, সেইটা কত ছিল, আর সময় কম লাগে যেটা, সেইটা কত ছিল, একটু খেয়াল করো, তাইলেই অ্যান্সার করতে পারবা। 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার করো সবাই। 4-এর দ্রুত অ্যান্সার করো। 4-এর অ্যান্সার কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই করতেছে, এই তো, ধন্যবাদ। তাহলে 4-এর অ্যান্সার হবে কি? যদি বলা হয়েছে যে কোষচক্রের কত ভাগ সময় এম ফেজ মানে মাইটোটিক ফেজে ব্যয় হয়, কোষ বিভাজনের সময় ব্যয় হয়, তাহলে অ্যান্সার হবে কি 5 থেকে 10 ভাগ। আর এইটা কখন অ্যান্সার হইবে? অ্যান্সার হবে এইটা যদি ইন্টারফেস কথা বলতো, যে ইন্টারফেজে কত সময় ব্যয় হয়, ইন্টারফেজে কত সময় ব্যয় হয়, তাহলে অ্যান্সার হইতো কি? অ্যান্সার হইতো 90 থেকে 95। যদি বলতো যে ইন্টারফেজের এস দশায় কত সময় ব্যয় হয়, এস দশায়, সিনথেসিস দশায় যেখানে ডিএনএ সংশ্লেষণ হবে, তাইলে অ্যান্সার হইতো কি 30 থেকে 50 ভাগ। আর যদি বলতো যে গ্যাপ 2 দশায় কত সময় ব্যয় হয়, তাইলে অ্যান্সার হইতো কি 10 থেকে 20 ভাগ। দেখছো, একটা এমসিকিউ যদি আমি একটু ভাঙাইয়ে পড়ি, তাহলে কিন্তু অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমাদের পড়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। চলো আমরা দেখি আমাদের পরবর্তী স্লাইডগুলোতে কি আছে। এই চলে এসেছে হচ্ছে কোষ বিভাজন। সেই কোষ বিভাজন যাকে আমরা পড়ার জন্য এতক্ষণ আগ্রহী ছিলাম, সেই কোষ বিভাজন কিন্তু এখন আমরা পড়ব। কোষ বিভাজনটা কি? কোষ বিভাজনটা হচ্ছে একটি মাতৃকোষ থেকে 2টি কিংবা 2-এর অধিক যে ডটার সেল
বা নতুন অপত্য কোষ সেইটা তৈরির প্রক্রিয়া বা বিভাজিত হওয়ার প্রক্রিয়া, এটাকে কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে, এখন কোষ বিভাজনটা মূলত কয় ধরনের হয়, মানব শরীরে বা প্রাণীদের দেহে কোন কোনগুলো হয়, এবং যারা অউন্নত শ্রেণী আছে বা অউন্নত প্রাণী আছে, জীব আছে, তাদের শরীরে কোনটা হয়, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং এগুলোই কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে আসো আমরা দেখে নেই যে মূলত হচ্ছে কিয়া এখানে কি কি বলার আছে। খেয়াল করো, কোষ বিভাজনটা কি? কোষ বিভাজনটা হচ্ছে একটা মাতৃকোষ আছে, একটা মাতৃকোষ আছে, এই মাতৃকোষটা পরিপক্ক, সে বিভাজন সক্ষম এবং সে নতুন একটা কোষ তৈরি করতে পারবে এবং তাকে বিভাজিত করতে হবে। এবং আমি কি করলাম, এটাকে ভাঙাইয়া বিভাজিত করে আবার নতুন দুইটা কোষে রূপান্তরিত করলাম। এই যে ব্যাপারটা, এটার নাম কোষ চক্র, এটার নাম কি, সরি, কোষ বিভাজন, এটার নাম কি, কোষ বিভাজন, এটার নাম হচ্ছে কোষ বিভাজন। তাহলে এই হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনটা কয় পদ্ধতিতে হয়, মানবদেহে কয় ধরনের হয়? প্রথমটা খেয়াল করো, কোষ বিভাজনটা উর্মি তোমার কমেন্ট পড়েছি, আবারও পড়বো, সমস্যা নাই, তুমি কমেন্ট করতে থাকো, পড়াশোনা কেন্দ্রিক কমেন্ট করতে থাকো, কোনো সমস্যা নেই। কোষ বিভাজনটা মূলত 3 প্রকারের হয়। একটার নাম অ্যামাইটোসিস, একটার নাম মাইটোসিস, একটার নাম মিওসিস, এবং তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে তাদের আবার 3টা অপর নাম আছে, আমাকে এই 3টাও শিখতে হবে। প্রথমত হচ্ছে কোষ বিভাজনের প্রকার। কোষ বিভাজন হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, 3 প্রকারের। এবার আসো, অ্যামাইটোসিসটা কেমন, তার কাজের ভিত্তিতে তাকে কি নাম দেয়া যায়? ঠিক আছে, অ্যামাইটোসিসটা হচ্ছে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সে বিভাজিত হবে, উইদাউট এনি ক্রিটিক্যাল কিংবা ডিফিকাল্ট প্রসেস সে বিভাজিত হবে। এবং এটা মূলত আদিকোষী যারা আছে তাদের শরীরে হয়ে থাকে, যারা অউন্নত তাদের শরীরে হয়ে থাকে। একটা জিনিস খেয়াল করবা, তুমি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো যে এক জায়গায় মারামারি হচ্ছে, একটা ঘটনা ঘটতেছে, এবং তুমি যদি সেখানে সরাসরি উপস্থিত থাকো, তোমাকে বলা হবে প্রত্যক্ষদর্শী সাক্ষী। খেয়াল করো, অ্যামাইটোসিসটা যেহেতু সরাসরি বিভাজিত হয় কোনো প্রক্রিয়া ছাড়াই, সেজন্য তাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে তুমি প্রথমত যেটা মনে রাখবা যে এটা সরাসরি বিভাজিত হয়, এটার ভিতরে কঠিন বা জটিল কোনো প্রক্রিয়া নাই, সরাসরি ভাঙবে। একটা কোষ আছে, এই একটা কোষ আছে, এবং এটা কোনো কঠিন প্রক্রিয়া ছাড়াই আস্তে আস্তে ভেঙে 2টা কোষে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় অ্যামাইটোসিস। এটা কাদের শরীরে হবে? যারা অউন্নত, যারা আদিকোষী, যারা কেমন আদিকোষী, যাদের শরীরে 1টা বা 2টা কোষ থাকে, এরকম যারা অউন্নত নিম্ন শ্রেণীর জীব আছে তাদের শরীরে হবে। যেমন ধরো ব্যাকটেরিয়া, যেমন ধরো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, এইরকম যারা হচ্ছে ছোট আছে, ঠিক আছে, এরকম যারা সূক্ষ্ম আছে, ছোট আছে, অউন্নত আদিকোষী, তাদের শরীরে কোষ বিভাজনটা হবে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই, যেটাকে আমরা কি বলি, অ্যামাইটোসিস। এবং সহজ ভাষায় বলতে গেলে কোনো কিছুকে সরাসরি অবলোকন করাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলা হয়। আবার এই হিসাবে যদি কোনো কিছু সরাসরি বিভাজিত হয় সেটাকে প্রত্যক্ষ আমরা বলতে পারি। তো এটা সরাসরি বিভাজিত হচ্ছে, এজন্য তাকে আমরা কি বললাম, প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন। আসো 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডে রূপান্তর, অর্থাৎ মাতৃকোষ তার ভিতরে যেই পরিমাণ এলিমেন্ট বা উপাদান আছে সেম পরিমাণ উপাদান নিয়ে 2টা ডটার সেল, এটা হচ্ছে মাদার সেল, পরিপক্ক এবং সে বিভাজন সক্ষম, তাকে বিভাজিত করে যা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ডটার সেল। তাহলে একটা মাদার সেল থেকে আমি 2টা ডটার সেল পাইলাম, এবং তার ভিতরে মাদার সেলের ভিতরে যে সকল উপাদান ছিল সেম পরিমাণ উপাদান আমি ডটার সেলের ভিতরে পাইলাম। এই যে প্রক্রিয়াটা, এটাকে ব্যালেন্স করা বলে, সমীকরণিক বলে, সমীকরণিক বা ব্যালেন্স করা। এই জন্য মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে তার অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। তাকে কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন। 3 নাম্বারটা আসো, আমাদের পৃথিবীর বংশগতীয় যে ধারাবাহিকতাটা আছে এটাকে রক্ষা করার জন্য, জনন কোষ উৎপাদন করার জন্য 2n ডিপ্লয়েড থেকে n সংখ্যক অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক
ক্রোমোজোম কিংবা কোষ এই রূপান্তর করার যে প্রক্রিয়া তার নাম মিওসিস। তার নাম কি? মিওসিস। যেখানে কি হচ্ছে তোমরা সহজভাবে দেখো যে এখানে ছিল 2n, এখানে n, অর্থাৎ মাদার সেলে যেই পরিমাণ উপাদান ছিল তার অর্ধেক আছে কোথায়? ডটার সেলে। ডটার সেলে তার অর্ধেক আছে। তাহলে এই যে আবার যদি তাদের একত্রিত করো তাহলে আবার মাদার সেলের সমপরিমাণ হয়ে যাবে। এই যে ব্যাপারটা হ্রাস পাওয়া, কমে যাওয়া, অর্ধেক হওয়া, এই জন্য মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। আমরা ডিটেলসে বলবো যে কোনটার কি কাজ, কেন হয়, সবটাই বলবো। শুধুমাত্র দেখো যে কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের। অ্যামাইটোসিস, যেটা অউন্নত কিংবা আদিকোষীদের শরীরে হবে এবং এটা সরাসরি বিভাজিত হয় কোনো প্রসেস প্রক্রিয়া ছাড়া, এজন্য তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। নাম্বার 2 মাইটোসিস, যেখানে দেখা যায় যে মাতৃকোষের সমপরিমাণ উপাদান ডটার সেলের ভিতরে পাওয়া যায়, অর্থাৎ নতুন অপত্য কোষের ভিতর পাওয়া যায়, এজন্য তাকে বলা হয় সে ব্যালেন্স করেছে, সমীকরণিক কোষ বিভাজন। এবং নাম্বার 3 হচ্ছে মিওসিস কোষ বিভাজন, যেটা মূলত হচ্ছে আমাদের বংশগতি ও ধারাবাহিকতা রক্ষায়, অর্থাৎ জনন কোষ কিংবা প্রজননের জন্য প্রয়োজন হয়। সেটাই দেখা যায় যে মাদার কোষে যা আছে তার অর্ধেক অর্ধেক হয়ে যায় ডটার কোষগুলোতে। সেজন্য আমরা বলি যে এখানে কমছে, হ্রাস পাইছে, উপাদান হ্রাস পাইছে, এজন্য তাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। ওকে, তাহলে আমরা এই 3টা বুঝতে পারলাম। এবার আসো আমরা একটা একটা করে আলোচনার ভিতরে যাব, ঠিক আছে? তাহলে দেখি আমরা কি কি আলোচনা আছে। প্রথম আলোচনাটা দেখো অ্যামাইটোসিস কি নিয়ে আছে। অ্যামাইটোসিসটা কি? অ্যামাইটোসিসটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, আমি আগেই বলছিলাম যে কোষ বিভাজন যে মাইটোটিক দশাটা আছে সেখানে দুইটা জায়গা নিয়ে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে নিউক্লিয়াসকে ভাঙতে হবে, দ্বিতীয় হচ্ছে সাইটোপ্লাজমকে বিভাজন করতে হবে। তো খেয়াল করো যে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিভক্ত হয় এবং নতুন দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তোমরা উদাহরণ হিসেবে লিখে রাখতে পারো যে এটা সাধারণত দেখা যায় ব্যাকটেরিয়ার গায়ে। ব্যাকটেরিয়ার এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়, সায়ানো ব্যাকটেরিয়ার এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়, ঠিক আছে? এই কথাগুলো একটু লিখে রাখতে পারো, ঠিক আছে? দেখো এই চিত্রে দেয়া আছে যে এই সাইটোপ্লাজম, এই ডিএনএ প্রতিলিপন, সাইটোপ্লাজমের বিবরণ। এই যে এই সাইটোপ্লাজম আসতে এর ভিতরে ডিএনএটা এখানে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা এটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে পরবর্তীতে দেখো এই সাইটোপ্লাজমটা আস্তে আস্তে ভাগ হওয়া শুরু করছে, অর্থাৎ এই অঞ্চলটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে নিউক্লিয়াসটা তো আগেই ভাঙা ছিল, অর্থাৎ দুইটা তৈরি হচ্ছিল এবং পরবর্তীতে এটা আলাদা হয়ে গিয়ে দুইটা নতুন কোষ তৈরি করছে। এখানে কোনো জটিল প্রক্রিয়া নাই, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত কারা? অ্যামাইটোসিস। এরাই হচ্ছে মূলত অ্যামাইটোসিস, ঠিক আছে? চলো আমরা আলোচনা করব মাইটোসিসটাকে নিয়ে। এই আসো একটু দ্রুত নোট করে নিবা, এখানে একটু নোট করার ব্যাপার আছে, সো সবাই নোট করে নিবা। হ্যাঁ, আমি একটু দ্রুত বলার ট্রাই করব, না বুঝলে বলবা, তারপর হচ্ছে গিয়ে নোট করতে হবে। খেয়াল করো, আমরা এখন যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনে আমরা আগেই দেখছিলাম যে এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, কারণ সমপরিমাণ উপাদান মাতৃকোষ থেকে তোমার হচ্ছে গিয়া অপত্য কোষ অর্থাৎ মাদার সেল থেকে ডটার সেলে থাকবে বা যাবে, এই জন্য তাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, ঠিক আছে? আসো এইখানের মোট পাঁচটা ধাপে মাইটোসিস কোষ বিভাজনটা কমপ্লিট হয়। প্রথম কথা যে মাইটোসিস কোষ বিভাজনটা কয়টা ধাপে সম্পন্ন হবে? কয়টা ধাপে? 5টা ধাপে। এবং কেন মাইটোসিস কোষ বিভাজনটা দরকার আছে? দ্বিতীয় কথা, তাহলে আমি দ্বিতীয় কথার উত্তরটা দিয়ে দিই, তোমরা নোট করে নাও। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কিংবা কেন প্রয়োজন, এই কথাটার উত্তর হচ্ছে আমরা যে দৈনন্দিন লাইফে দৈহিক বৃদ্ধি পাই, প্রথম কথা দৈহিক বৃদ্ধি পাই, যে আমরা বড় হচ্ছি, এইটা মাইটোসিস কোষ বিভাজনের প্রভাবের কারণে হচ্ছে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন আছে বলেই আমরা দৈনন্দিন লাইফে বড় হচ্ছি, অর্থাৎ আমাদের দেহটা বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2,
আমাদের কোনো অঞ্চল যদি কেটে যায়, সেই কেটে যাওয়া অঞ্চলটা যে পূরণ হচ্ছে, অর্থাৎ ক্ষয় হওয়ার পরে সেখানে যে পূরণটা হচ্ছে, ক্ষয় পূরণটা, এইটাও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের জন্যই হয়ে থাকে। তাহলে প্রথম কথা ছিল কি, দৈহিক বৃদ্ধি, নাম্বার 2 হচ্ছে ক্ষয়পূরণ। দুইটা কথা লিখে ফেলো সবাই, যে মাইটোসিস কোষ বিভাজন কেন প্রয়োজন, আমাদের দৈহিক বৃদ্ধির জন্য প্রয়োজন, আমাদের দেহের কোন অঞ্চল কেটে গেলে সেই ক্ষয়পূরণের জন্য প্রয়োজন। লিখে ফেলো, লিখে ফেলো। আচ্ছা, আমরা একটুখানি এইটা নিয়ে আলোচনা করেই তোমাদের নামাজ আজানের নামাজের বিরতিটা দিয়ে দেবো। হ্যাঁ, এইটা একটু অল্প একটু তথ্য নিয়ে নামাজের বিরতিটা দিয়ে দেবো। থ্যাংক ইউ রিয়ামণি এবং শিফা এবং মার্জিয়া, তিনজনে বলেছে যে আজান দিচ্ছে। আচ্ছা, আমিও নামাজে যাব, তোমরাও নামাজ পড়বা। 7 মিনিটের বিরতি, 7 মিনিট, হ্যাঁ, বেশি সময় না কিন্তু। তাহলে আমরা কি শিখলাম, যে মাইটোসিস কোষ বিভাজন দুইটা কাজের জন্য প্রয়োজন, একটা হচ্ছে দৈহিক বৃদ্ধি আর হচ্ছে ক্ষয়পূরণ। এবার আসো, এই মাইটোসিস বিভাজনের কয়টা ধাপ আছে? 5টা। কয়টা? 5টা। 5টার প্রথম ধাপ যেটা, তার নাম হচ্ছে প্রোফেজ। তার নাম কি? প্রোফেজ ধাপ। তার নাম হচ্ছে প্রোফেজ ধাপ। এখন এইখানে একটা চিত্র আছে, চিত্রটাও আমরা পড়ব, সাথে সাথে আমরা এই প্রোফেজ ধাপে কি কি ঘটে সেগুলো একটু নোট করে নিব। নাম্বার 1, তোমাকে যেটা নোট করতে হবে, যে এখান থেকে কি কি ইনফরমেশন জানতে হবে প্রোফেজ থেকে। এই প্রোফেজ ধাপটা মাইটোসিস কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে বড় ধাপ। তাহলে আমার কথা ছিল হচ্ছে মাইটোসিসে মোট 5টা ধাপ আছে। কয়টা? 5টা। তার ভিতরে সবচেয়ে বড় ধাপের নাম কি? প্রোফেজ। সবচেয়ে বড় ধাপের নাম কি? প্রোফেজ। ঠিক আছে। 2 নম্বরে যেটা জানতে হবে, এ ধাপে নিউক্লিয়াস তুলনামূলক, অর্থাৎ স্বাভাবিক যেমন ছিল তার থেকে তুলনামূলক বড় হবে। তোমাদের আমি আগেই বলছিলাম যে মাইটোটিক ফেজ, যেখানে কোষটা বিভাজিত হবে, সেখানে কাজ থাকে 2টা। প্রথম কাজটা হচ্ছে নিউক্লিয়াসটাকে নিউক্লিয়াসটাকে ভাঙতে হবে, নিউক্লিয়াসটাকে গঠন করতে হবে, তারপরে সাইটোপ্লাজমটা ভাঙবে। তাহলে এখন আমরা যা পড়বো দেখবো সবটাই নিউক্লিয়াসের ভিতরে। অর্থাৎ এইখানে যে 5টা ধাপ আছে, 5টার একেবারে 5টা শেষ পর্যন্তই, একেবারে শেষটারও অর্ধেক পর্যন্ত নিউক্লিয়াস নিয়ে কাজ থাকবে। এরপর হচ্ছে সাইটোপ্লাজমকে নিয়ে। আমি এইটাকে পড়াই কিন্তু তোমাদের বিরতি দেবো, একটুখানি ধৈর্য ধরো। প্রথম কথাটা ছিল সবচেয়ে বড় ধাপ। 2 নম্বরে এই ধাপটায় নিউক্লিয়াসটা তার স্বাভাবিক শেপের তুলনায় আকারে বড় হবে, আকারে বড় হবে। 3 নম্বরে লেখো ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের ভিতরে মাস্ট বি ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমগুলো থেকে পানি বের হয়ে যাবে, অর্থাৎ জল বিয়োজন ঘটবে, জলটা মাইনাস হয়ে যাবে। তাহলে ক্রোমোজোম থেকে জল বিয়োজন হবে। তোমরা কিন্তু মাস্ট নোট করবে, হ্যাঁ। আচ্ছা, একসাথে হচ্ছে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই। ক্লাসটা শেষ করে দিয়ে তারপর হচ্ছে তোমরা নামাজ পড়ো। এখন তো লম্বা সময় থাকবে, হ্যাঁ, এটাই ভালো হবে। খেয়াল করো তাহলে, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে বড় ধাপ হচ্ছে কোনটা? প্রোফেজ। আমরা কিন্তু প্রোফেজ নিয়ে আলোচনা করতেছি। 2 নম্বরে এই ধাপটাতে স্বাভাবিকের তুলনায় নিউক্লিয়াসটা আকারে বড় হবে। 3 নম্বরে নিউক্লিয়াস যখন আকারে বড় হবে, তখন নিউক্লিয়াসের প্রয়োজনে ক্রোমোজোম আস্তে আস্তে পানি তার ভিতর থেকে বিয়োজিত করতে থাকবে, অর্থাৎ মাইনাস করতে থাকবে, জল বিয়োজন ঘটবে। 4 নম্বরে লেখো ক্রোমোজোমগুলো
ক্রোমোজোমগুলো সে যে ওই পানি বিয়োজিত করতেছে, জল জল বের করে দিচ্ছে, এই কারণে ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে। প্রথম কি কথা ছিল যে 5টা ধাপের ভিতরে সবচেয়ে বড় ধাপের নাম হচ্ছে প্রোফেজ। এই প্রোফেজ ধাপটায় নিউক্লিয়াস তুলনামূলক বড় হবে, ক্রোমোজোমগুলো তার ভিতর থেকে পানিটাকে বের করে দিবে, জল বিয়োজন বা পানি অপসারণ বলা হয়। পানি অপসারণ করার কারণে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে। ঠিক আছে, এবং 5 নম্বরে লেখো নিউক্লিয়াসটার বাইরে যে পর্দাটা আছে, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, এবং ভিতরে যে হচ্ছে পানি কিংবা পিএইচ মানটাকে ব্যালেন্স করে, তার নাম নিউক্লিওলাস। ঠিক আছে, এই যে দুইটা ইম্পর্টেন্ট জায়গা আছে, এরা আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হবে, এরা আস্তে আস্তে সরে যেতে চাইবে। এই ধাপে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু হবে। এই 5টা কথা তোমরা দ্রুত লিখে ফেলো। আমি একবার হচ্ছে লেখার শেষে আমি একবার হচ্ছে ক্লিয়ার করে দেব, লেখার শেষে আমি একবার ক্লিয়ার করে দেব, সবাই বুঝতে পারবে, কোনো ভয় নাই। ঠিক আছে, তোমরা একটু 5টা কথা একটু দ্রুত খাতায় নোট করে ফেলো। পাঁচটা কথা তোমরা একটু দ্রুত নোট করে ফেলো, আমি হচ্ছে গিয়ে তোমাদের বলে দিব যে কোনটার কেন বললাম। হ্যাঁ, নোট করে ফেলো। আমি আবারও বলি, হ্যাঁ, প্রথম হচ্ছে এই ধাপটায় কাজকাম মানে হচ্ছে কার্যক্রমটা অনেক বেশি থাকে, এই জন্য এই ধাপটা সবচেয়ে বড়, বেশি সময় ব্যয় হয় 5টা ধাপের ভিতরে, এই জন্য আমি তাকে সবচেয়ে বড় বললাম। 2 নম্বরে আমরা মাইটোটিক ফেজের ভিতরে 2টা কাজ পেয়েছিলাম, নিউক্লিয়াসের বিভাজন, আরটা ছিল সাইটোপ্লাজমের বিভাজন। আমি তোমাদের বলেছিলাম যে এখানে যে 5টা ধাপ আছে, তার একেবারে 5 নাম্বারেরও হাফ টাইম, অর্ধেক সময়ে এই শুধু কাজ হবে নিউক্লিয়াসটা নিয়ে। সাইটোপ্লাজমটা একেবারে শেষের দিকে ভাঙবে 2 পাশ থেকে। ঠিক আছে, তো এই যে নিউক্লিয়াসটা নিয়ে কাজ করলাম, এখানে প্রথম ধাপটাই দেখা যায় যে নিউক্লিয়াসটা সে আকারে তুলনামূলক বড় হবে, তার ভিতরে থাকা ক্রোমোজোম সে আস্তে আস্তে পানি ত্যাগ করতে থাকবে, জল বিয়োজিত করতে থাকবে, এবং জল বিয়োজন করার কারণে জল যখন ছিল সে আস্তে একটু মানে হচ্ছে সরু ছিল, একটু লম্বা ছিল, তার স্বাভাবিক গঠনে ছিল, কিন্তু যখন সে জল বিয়োজিত করে ফেলেছে তখন সে খাটো এবং মোটা হবে। একটা কথা খেয়াল করতে হবে, এখানে আমি সর্বাধিক কথাটা উল্লেখ কিংবা লেখিনি যে সর্বাধিক খাটো ও মোটা হয়। সর্বাধিক খাটো ও মোটা হবে 3 নম্বর দশায় অর্থাৎ মেটাফেজে। স্বাভাবিকত সে খাটো এবং মোটা হবে, এবং নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয়ার পর্দাটা আছে সেইটা এবং নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাসটা আছে, এই 2টা এলিমেন্ট আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হবে এই প্রোফেজ ধাপটিতে। এই 5টা কথা আমি বলেছি। হ্যাঁ, ওকে, এরপরে দেখবা যে প্রো মেটাফেজ, সেই ধাপটিতে কি হয়। প্রো মেটাফেজ এই ধাপটার ভিতরে কি হয়, এইটা হচ্ছে দেখার পালা। ঠিক আছে, যেহেতু আমরা এর আগে বলছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল, নিউক্লিয়ার মেমব্রেন এবং ভিতরে যে নিউক্লিওলাস ছিল, এখানে কথা কি লুপ্ত প্রায় অর্থাৎ বিলুপ্ত হচ্ছে এমন, এই 2টা জিনিস বিলুপ্ত হতে থাকবে বা শুরু হবে, এটা আগের কথাই বলছিলাম। এখানে আমি বলতে পারি যে এখানে এই বিলুপ্তিটা চলমান থাকবে, একেবারে সম্পূর্ণ বিলুপ্ত হবে না। এখন যদি এটা চলমান থাকে, আমাকে ক্রোমোজোমটা তো কিছুর ভিতর রাখতে হবে, একটা জায়গায় হচ্ছে ক্রোমোজোমগুলোকে রাখতে হবে। এই ক্রোমোজোমটা রাখার জন্য 2 মেরু থেকে স্পিন্ডল ফাইবার একত্রিত হয়ে স্পিন্ডল যন্ত্রের তৈরি করে,
তাহলে আমি প্রথমত লিখব প্রোমেটাফেজ ধাপে খেয়াল করো, প্রোমেটাফেজ ধাপে প্রথম লিখবা যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্তি চলমান থাকে। অর্থাৎ শুরু হয়েছিল প্রোফেজে, এখানে চলমান আছে। 2 নম্বরে লিখবা স্পিন্ডল দুই মেরু থেকে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। প্রশ্ন আসবে কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্তি চলমান থাকে। ঠিক আছে। 3 নম্বরে যেটা মনে রাখতে হবে, খেয়াল করো, এই যে স্পিন্ডল ফাইবারগুলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, এই যাওয়ার পথে সে যদি ক্রোমোজোমের গায়ে লাগে সেটাকে আমরা ট্রাকশন ফাইবার বলি। সেটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? ট্রাকশন ফাইবার। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে ক্রোমোজোম আরও একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। যদি সে আসার পথে এই স্পিন্ডল ফাইবারটা এটার গায়ে লাগছে, যার গায়ে লাগছে যদি কারো ক্রোমোজোমের গায়ে লাগে তাকে আমরা বললাম ট্রাকশন ফাইবার। এখন এখান থেকে এসে একটা ক্রোমোজোম গেল, এখান থেকে স্পিন্ডল ফাইবার, মাঝখানে একটা ক্রোমোজোম আছে, এই দুইটা স্পিন্ডল ফাইবারের মাঝখানে একটা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমটা দুইটা স্পিন্ডল ফাইবার দ্বারাই ক্রমশ কি হবে? আকর্ষিত হবে। অর্থাৎ এই পাশের স্পিন্ডল ফাইবার বলে আমার কাছে আসো, এই পাশের স্পিন্ডল ফাইবার তাকে ডাকবে আমার কাছে আসো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে ক্রোমোজোমটা একটু আন্দোলিত অবস্থায় থাকবে, একটু আন্দোলিত অবস্থায়। অর্থাৎ কি, সে এদিকেও যেতে চাবে, এদিকেও যেতে চাবে, যেটাকে দেখতে মনে হবে সে নৃত্য পরিবেশন করতেছে, অর্থাৎ নাচতেছে। এই জন্য এই যে অবস্থাটা হয়, এই অবস্থাটাকে বলা হয় ক্রোমোজোমাল ড্যান্স। কেন হয়? কারণ সে এই পাশের স্পিন্ডল ফাইবারের সাথে লাগতে চাবে, এইটার কাছাকাছি যেতে চাবে। এই জন্য যে পরিস্থিতিটা তৈরি হয় সেটাকে বলা হয় কি? ক্রোমোজোমাল ড্যান্স। ক্রোমোজোমাল ড্যান্স। এই যে ক্রোমোজোমাল ড্যান্সটা, এটা কোথায় দেখা যায়? প্রোমেটাফেজ ধাপে। ক্রোমোজোমাল ড্যান্সটাকে দেখা যায় কোথায়? প্রোমেটাফেজ ধাপে। তাহলে তুমি 3 নম্বরে লাগবা ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য। এই পাশে লিখি ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। 3টা কথা একটু সহজভাবে লিখে ফেলো। 1 নম্বরে হচ্ছে নিউক্লিয়ার পর্দা যেটা আছে এবং নিউক্লিওলাস যেটা আছে, সেই ব্যাপারটা বিলুপ্ত হওয়া শুরু হয়, বা শুরু হয় না, চলমান থাকে। 2 নম্বর কথা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। 3 নম্বর কথা হচ্ছে ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। এই 3টা কথা এখান থেকে তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। প্রশ্ন আসবে কোন ধাপে ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়, অ্যান্সার হবে প্রোমেটাফেজ। প্রশ্ন আসবে কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়, অ্যান্সার হবে প্রোমেটাফেজ। প্রশ্ন আসবে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্তি চলমান থাকে কোথায়, অ্যান্সার হবে প্রোমেটাফেজ। চলো আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপ মেটাফেজটাতে। মেটাফেজ। হ্যাঁ, এখন এই মেটাফেজ থেকে আমার কি কি ইনফরমেশন জানতে হবে বা মনে রাখতে হবে একটু খেয়াল করো। মেটাফেজ থেকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার 1, ওইটার প্রোমেটাফেজটায় যেটা চলমান ছিল এটা এখানে সম্পূর্ণ বিলুপ্ত হবে। কি চলমান ছিল? নাম্বার 1 লিখবা যে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস
নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হবে, সম্পূর্ণ বিলুপ্ত হবে। দেখো তিনটা কথা তিনটা জায়গাতে আছে। একটা হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু হয়, তাইলে অ্যান্সার হবে প্রোফেজ। বিলুপ্ত হওয়া চলমান থাকে, তাইলে অ্যান্সার হবে প্রোমেটাফেজ। যদি বলা হয় সম্পূর্ণ বিলুপ্ত হয়, তাইলে অ্যান্সার হবে মেটাফেজ, সম্পূর্ণ কথাটা উল্লেখ থাকলে। নাম্বার 2, প্রোফেজে আমরা পড়ছিলাম ক্রোমোজোমগুলো মোটা ও খাটো হয়, কিন্তু এই ধাপটাতে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হবে। তাহলে কথাগুলো কিন্তু খেয়াল করতে হবে, একটা ছিল খাটো ও মোটা হয় প্রোফেজ, সর্বাধিক কথা উল্লেখ আছে, তাইলে অ্যান্সার হবে মেটাফেজ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে মেটাফেজ। একটা ক্রোমোজোম স্বাভাবিকতই যদি এরকম দেখো, মাঝখানে যে অঞ্চলটা চারপাশের এই ক্রোমাটিড তন্তুগুলা, এগুলোকে ক্রোমাটিড তন্তু বলে, টোটালটা হচ্ছে ক্রোমোজোম। আর চারপাশের এই অঙ্গগুলোকে বলা হয় কি? ক্রোমাটিড তন্তু। এই ক্রোমাটিড তন্তুকে যে আগলে রাখে, আকর্ষিত করে রাখে, তার নাম সেন্ট্রোমিয়ার। তার নাম কি? সেন্ট্রোমিয়ার। এখন কেন ওই চারটা একত্রিত হয়ে আছে? সেন্ট্রোমিয়ারের আকর্ষণের কারণে। কিন্তু এই ধাপটাতে দেখা যাবে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যেখানে আকর্ষণ থাকে, সেন্ট্রোমিয়ারে আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে। এটাও কিন্তু একটা প্রশ্ন যে নিচের কোন ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে আকর্ষণ কমে বিকর্ষণ বাড়ে? তাহলে অ্যান্সার হবে কি? মেটাফেজ। নিচের কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হবে? তাহলে অ্যান্সার হবে কি? মেটাফেজ। নিচের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়? তাহলে অ্যান্সার হবে কি? মেটাফেজ। তাহলে অ্যান্সার হবে কি? মেটাফেজ। 4 নম্বরে দেখো, একটু খেয়াল করো, এখন আমার দিকে একটু দেখো, যে আমার যদি হচ্ছে এই অঞ্চলে কোনো একটা জায়গা চুম্বক আছে, চুম্বক এখানে আছে এই মাঝখানে, এবার এই পাশেও হচ্ছে গিয়ে একটা বস্তু, এই পাশে একটা বস্তু, দুইটা আকর্ষিত হয়ে আছে চুম্বকের কারণে। এবারে চুম্বকে আকর্ষণ নাই, আর বিকর্ষণ আছে, আকর্ষণ কমতেছে। এবার আমি ছিটকে যাব, কোথায় যাব? দুইটা প্রান্তে যাব, এই পাশে একটা প্রান্তে, এই পাশে একটা প্রান্তে, দুইটা প্রান্তে যাব। ঠিক আছে, এবার যদি দুই প্রান্ত থেকে আমাকে বলা হয় তুমি আমার কাছে আসো, সমান ডাকে সমান বলে, তাহলে আমি ওই অঞ্চলের একেবারে মাঝখানে যে অঞ্চলটা আছে, মধ্যবর্তী অঞ্চল, সেখানে গিয়ে থাকবো। এবার আসো, এই যে স্পিন্ডল যন্ত্র আছে, এই স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি বলে? বিষুবীয় অঞ্চল। যখনই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে, তারা ছিটকে দুই প্রান্তে চলে যেতে চাইবে, প্রান্ত থেকে তাদের ডাকা হবে তখনই তারা এই বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে। কোথায় এসে? এই স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী জায়গায় এসে অবস্থান করবে, যেটাকে মেটাকাইনেসিস বলে। মেটাকাইনেসিস। খেয়াল করো, আমি আবারও বলি, যখনই তাদের এই মাঝখানের চুম্বক অর্থাৎ যেখানে আকর্ষণ আছে, আকর্ষণটা কমবে, বিকর্ষণ বাড়বে, তখন তারা দুইটা প্রান্তে ছিটকে যাইতে চাইবে, প্রান্ত থেকে তাদের সমান বলে টানা হবে, টানার কারণে তারা মাঝখানে গিয়ে অবস্থান করবে। মাঝখানের অঞ্চলটার নাম কি? বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে,
এই পরিস্থিতিটাকে বলা হয় মেটাকাইনেসিস। ক্রোমোজোমগুলো যখন দুইটা প্রান্ত থেকে সমান বলে টানার জন্য বা টানার কারণে একেবারে মধ্যবর্তী অঞ্চল, যেখানে বিষুবীয় অঞ্চল, এখানে এসে অবস্থান করবে, সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। এই মেটাকাইনেসিস ঘটবে কোন ধাপে? মেটাফেজ ধাপে। তাহলে তুমি 4 নম্বরে লেখো মেটাকাইনেসিস ঘটে। 4 নম্বরে লেখো মেটাকাইনেসিস ঘটে। 4 নম্বরে লেখো মেটাকাইনেসিস ঘটে, অর্থাৎ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই 4টা কথা দ্রুত লেখে আমাকে জানাও যে নোট ডান। দ্রুত লেখে আমাকে জানাও যে নোট ডান ভাইয়া। দ্রুত লেখে আমাকে জানাও যে নোট ডান ভাইয়া, একটু কাইন্ডলি। তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাব। হ্যাঁ, অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, তোমরাও আছো। আমরা আমাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনেই কিন্তু ক্লাসটা শেষ করে দেব। তোমরা আমাকে একটু দ্রুত জানাও যে ভাইয়া নোট করা শেষ। 4টা কথা বলছিলাম। নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হবে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হবে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যেটা আকর্ষিত করে রাখে, সেই আকর্ষণটা কমবে, বিকর্ষণটা বাড়বে। আর 4 নাম্বার হচ্ছে বিকর্ষণ বাড়ার কারণে দুই প্রান্ত থেকে যেই ডাকাডাকি, যেই আহ্বান, সেই আহ্বানের কারণে তারা সবাই মাঝখানে গিয়ে অবস্থান করবে। সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে মেটাকাইনেসিস। সেটাকে বলা হবে কি? মেটাকাইনেসিস। ওকে, আচ্ছা, আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে, অর্থাৎ পরবর্তী ধাপে। সেই ধাপটার নাম হচ্ছে অ্যানাফেজ। সেই ধাপটার নাম কি? অ্যানাফেজ। সেই ধাপটার নাম কি? অ্যানাফেজ ধাপ। খেয়াল করো, 4 নাম্বার ধাপ অ্যানাফেজ। এখানে কি কি ঘটবে? আমরা যেখানে শেষ করছিলাম যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এখানে আকর্ষণ কমবে। কি কমবে? আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে। আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে। আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ার কি হবে? আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে। যার কারণে কি হবে? ধরো এটা একটা কোষের বডি, এই একটা প্রান্ত, একটা প্রান্ত। এই সেন্ট্রোমিয়ারগুলো আলাদা, মানে সেন্ট্রোমিয়ার যখন আলাদা হবে, আকর্ষণ কমবে, বিকর্ষণ বাড়বে। ক্রোমাটিড তন্তুগুলো আলাদা হবে। ক্রোমাটিড তন্তুগুলো কী হবে? আলাদা হবে। এবার তাদের এই প্রান্ত থেকে ডাকা হচ্ছে এই প্রান্ত থেকে, তারা দুই প্রান্তে চলে যাবে, দুই প্রান্তের দিকে ভেঙে চলে যাবে, যেটাকে বলা হয় প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ। তাহলে আমরা প্রথমভাবে লিখব ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হবে। সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হবে। কারণ কি? এর আগের ধাপে আমরা পড়ছিলাম যে সেখানে আকর্ষণ কমতেছে, বিকর্ষণ বাড়তেছে। তার মানে এরা 4 জন আর একসাথে সংসার করতে পারবে না। সংসার যদি একসাথে না করতে পারে, এক একজন এক এক পথে চলে যাবে। কোথায় চলে যাবে? প্রান্তের দিকে। কোথায় চলে যাবে? প্রান্তের দিকে। এই প্রান্তে চলে যাওয়াটাকে কি বলে? প্রান্তীয়করণ। তাহলে আমি 1 নম্বরে লিখলাম যে ক্রোমোজোম সে কি করবে? সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হবে। 2 নম্বরে লিখব প্রান্তীয়করণ ঘটবে। দুই নম্বরে লিখব প্রান্তীয়করণ ঘটবে। এইবার আসো, প্রান্তীয়করণ যখন ঘটবে, প্রান্তীয়করণকালে এই যে 4 জন ক্রোমাটিক তন্তু আছে, এরা কেউ বলবে যে আমি সোজাসুজি যাব না, এই এরিয়াটা সম্পূর্ণই আমার, আমি আমার মন মতো যাব। এবার এই প্রান্তের দিকে যাওয়ার সময় সে একটু ভাঁজ হয়ে যাবে, মানে একটু ভাবসাপ নিয়ে। এই ভাঁজ হয়ে যাওয়ার কালে তার আকৃতি ভির মতো হতে পারে। কেউ বলবে যে না, আমি ভাঁজ হয়ে এরকম যাব না, আমি একটু কাত হয়ে যাব। যদি সে কাত হয়ে যায়, তার আকৃতির এলের মতো হবে। কেউ বলবে যে না, তুমি কাত হয়ে গেছো, আমি উল্টা হয়ে কাত হয়ে যাব, তাহলে তার আকৃতি জের মতো হবে। এবার বলবে আমি সরাসরি যাচ্ছি, দেখি আমাকে কে কি করতে পারে, তার আকৃতিটা হবে এই আয়ের মতো। অর্থাৎ তারা যখন এই 4টা ক্রোমাটিড তন্তু ভেঙে প্রান্তের দিকে যাবে, এই যাওয়ার পথে তাদের 4টা আকৃতি হয়। মোট
কয়টা? 4টা। যদি হয় ভি আকৃতির মতো তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। ভি আকৃতির মতো হলে সেটাকে কি বলি? মেটাসেন্ট্রিক। যদি এল এর মতো হয় তাহলে সেটাকে বলি সাবমেটাসেন্ট্রিক। সেটাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। যদি জে এর মতো হয় তাহলে সেটাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি আই এর মতো হয় তাহলে সেটাকে বলি টেলোসেন্ট্রিক। কোনো কঠিন কিছু না, সহজভাবে বুঝতে হবে। এই ধাপটাতে কাজগুলো কি? শেষ ধাপে আমরা কি কাজ করছিলাম, মানে পড়ছিলাম যে একটা কথা বাকি ছিল, সেটা হচ্ছে বিকর্ষণ বাড়বে আকর্ষণ কমবে। এর পরবর্তী কথা আমরা ওই ধাপে আর জানতে পারি নাই। তাহলে এরপর কি হইল? বিকর্ষণ বাড়ার কারণে কি হইল? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হইল। আলাদা হয়ে করে তারা কোথায় থাকবে? তাদের ডাকতেছে তো 2 প্রান্ত, তাহলে প্রান্তের দিকে যাবে। এবার এই প্রান্তের দিকে যাওয়ার সময় সময়টাকে বলি প্রান্তীয়করণ। এই প্রান্তীয়করণ কালে তারা 4টা আকৃতি ধারণ করে, ভি, এল, জে, আই। ক্রোমাটিড তন্ত্রগুলা 4টা আকৃতি ধারণ করে, ভি, এল, জে, আই। যদি সে ভি এর মতো হয় সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। যদি সে এল এর মতো হয় তাহলে সেটাকে বলবো সাবমেটাসেন্ট্রিক। যদি জে এর মতো হয় তাহলে সেই অবস্থাটাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক। যদি আই এর মতো হয় তাহলে সেই দশাটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। সেটাকে বলা হয় কি? টেলোসেন্ট্রিক। দ্রুত কমেন্ট করে জানাই যাও এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলা কিনা, নোট করতে পারলা কিনা। দ্রুত একটু জানাই দাও আপুরা, ভাইয়েরা, দ্রুত একটু আমাকে জানাই দাও যে এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো কিনা। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। তোমরা একটু সিরিয়ালি হচ্ছে 3 থেকে 4 বার পড়বা বাসায় পড়ে বসে। কেন? কারণ ওই জে আর আই এর ভিতরে একটা ঝামেলা পাকাও তোমরা। তো তোমরা যদি সিরিয়ালি পড়ো ভি এল জে আই, ভি এল জে আই, ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এইটা যদি একটু ভালোভাবে পড়ো তাইলে আর বাসায় বা কোনো পরীক্ষায় ঝামেলা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, একটু জানাই দাও নোট ডান কিনা, ক্লিয়ার কিনা। আরিশা ইবনাত, তোমার কাছে, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো ভাইয়া আজকে এই পর্যন্ত থাক। তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি হচ্ছে আমাকে আর সর্বোচ্চ 5 মিনিট সময় দাও। আমরা যতটুকু পড়লাম এটা আদায় করে যাই, কিছু এমসিকিউ আছে সেটা দেখে তারপর শেষ করে দেব। হ্যাঁ, তুমি আমার একেবারে লক্ষ্মী বোন, তুমি আর একটু সময় থাকো, একটু সময়, তাহলে হচ্ছে আমরা কমপ্লিট করে দেব। তোমরা হচ্ছে সব থেকে ভালো স্টুডেন্ট, লক্ষ্মী মানুষ। হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে একটু সময় দিবে, আমি জানি। আচ্ছা, এরপরে আসো টেলোফেস। এইখান থেকে বেশি কিছু এমসিকিউ আসে না, বা এখান থেকে অনেক বেশি প্রক্রিয়াটা পড়াইলে অনেক বেশি পড়ানো যাবে, কিন্তু এখান থেকে বেশি অ্যাডমিশনের জন্য পড়তে হবে না। খেয়াল করো তোমরা যে সকল মানে হচ্ছে ইনফরমেশন মনে রাখবা যে এইখানে ম্যাক্সিমাম কাজ দেখা যায় প্রোফেজের উল্টা। প্রোফেজটা একেবারে শুরুতে ছিল, এইটা একেবারে শেষে, প্রথমেই উল্টা আছে। 2 নম্বরে প্রোফেজে আমরা কি শিখছিলাম যে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যায়, এখানে ক্রোমোজোমের ভিতরে জল যোজন ঘটবে। এরপরে কি শিখছিলাম যে ক্রোমোজোমগুলো সর্বাধিক না, দুঃখিত, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হবে। এইখানে দেখবা যে ক্রোমোজোমগুলো কেমন হবে, সরু এবং লম্বা হবে। মানে ওই প্রোফেজের উল্টাটা হচ্ছে এখানে। তবে এইখানে যে ব্যাপারটা হবে ঘটে, একটু খেয়াল করলে হচ্ছে গিয়া আমরা দেখতে পাবো যে এইখানে দেখো এই নিউক্লিয়াসটা কিন্তু আলাদা হয়ে গেছে। নিউক্লিয়াসটা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। আগে ছিল একটা, এখন আমরা দেখতে পাইছি 2টা। এটা একটা থেকে 2টা হয়ে গেছে আলাদা হয়ে, এবং এটার ভিতরে যে সকল উপাদান আছে এটার ভিতরে সেম পরিমাণ উপাদান আছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটাকে কি বলছিলাম আমরা? যে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলছিলাম ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? তাহলে প্রথম কথা যে সেখানে আমরা জল যোজন ঘটতে দেখব ক্রোমোজোমের ভিতরে।
ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হতে দেখব। 3 নম্বর কথা যে ক্যারিওকাইনেসিস ঘটবে বা সম্পন্ন হবে। ক্যারিওকাইনেসিস মানে কি, যে নিউক্লিয়াস একটা থেকে তার সকল প্রস্তুতির পরে সে ভাইঙ্গা 2টা হয়ে যাবে। দ্বিতীয় কথা দেখো, এই যে মাঝ বরাবর একটা রেখা দেখা যায়, এটার মানে কি, সাইটোপ্লাজমটা ভাইঙ্গা আলাদা আলাদা হয়ে 2টা কোষে রূপান্তরিত হবে, মানে হচ্ছে সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। সাইটোকাইনেসিস সম্পন্ন হবে, তার মানে এখানে ক্যারিওকাইনেসিসও সম্পন্ন হবে, সাইটোকাইনেসিস সম্পন্ন হবে, এবং সেখান থেকে উৎপাদিত হবে নতুন একটা কোষ। সেখান থেকে উৎপাদিত হবে কি, নতুন একটা কোষ। তাহলে এইখান থেকে তোমাকে যে যে পয়েন্ট মনে রাখতে হবে, নাম্বার 1 লেখো, জল যোজন ঘটবে। নাম্বার 1, জল যোজন ঘটবে। নাম্বার 2, ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হবে। ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হবে। নাম্বার 3, ক্যারিওকাইনেসিস সম্পন্ন হবে, অর্থাৎ নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে নতুন আর একটা নিউক্লিয়াসে রূপান্তরিত হবে, ক্যারিওকাইনেসিস সম্পন্ন হবে। নাম্বার 4, সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। নাম্বার 5, অপত্য কোষের সৃষ্টি হবে। এই কথাগুলো তুমি লিখতে পারো। হ্যাঁ, আমি আবারও 5টা বলতেছি, তোমরা একটু দ্রুত নোট করে নেবে। নাম্বার 1 হচ্ছে ক্রোমোজোমে জল যোজন ঘটবে। নাম্বার 2 হচ্ছে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হবে। নাম্বার 3 হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসটা সে ভেঙে নতুন অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। নাম্বার 4 হচ্ছে সাইটোকাইনেসিস সম্পন্ন হবে, অর্থাৎ সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে 2টা সাইটোপ্লাজম বা 2টা কোষের জন্য আলাদা আলাদা সাইটোপ্লাজমে রূপান্তরিত হবে। নাম্বার 5 হচ্ছে একটা কোষ থেকে নতুন 2টা অপত্য কোষের জন্ম হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে 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 সবাই একটু নোট করে নোটটা ডান লিখে দাও আমাকে। নোট করা শেষ কিনা একটু জানাও। টেলিফিস আমরা কিন্তু শেষে চলে আসছি, একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, আমরা শুধু এরপরে এমসিইউগুলো দেখব, আমাদের এই ক্লাসের পড়া এই ক্লাসে আদায় করে শেষ করব, এবং আমি আবার তোমাদের ওই গ্রুপে এক্সামের ব্যবস্থা করে দেবো, যাতে করে টপিকের পড়া কোনোভাবেই বাকি থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সব শেষ হয়ে যাবে। আমাদের সাধারণ বিজ্ঞানে হচ্ছে আমি এবং আমাদের শ্রদ্ধা ভাজন আমার বড় ভাই তামিম ভাইয়া হচ্ছে তোমাদের দায়িত্বশীল আছি। আমরা দুইজনেই কিন্তু চেষ্টা করতেছি তোমাদের বেস্টটা দেওয়ার। তোমরাও একটু বাসায় পড়বে ইনশাল্লাহ। এখানে যে 30 মার্ক আছে, এই 30 মার্ক তোমরা ইনশাল্লাহ নিশ্চিত হচ্ছে গিয়ে আনসার করে আসতে পারবে। ওকে, তাহলে আমরা চলে যাই, দেখি আমাদের পরবর্তী স্লাইডগুলোতে কি দেয়া আছে। এই কিন্তু কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনটা শেষ। এবার আসো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি হয়? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা কি? এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোষগুলো স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে, অর্থাৎ সে যে বিভাজিত হবে, যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে এবং দ্রুত ও অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, অনেক বেশিভাবে বিভাজিত হয়। ঠিক আছে, এই বিভাজিত হওয়ার কারণে প্রথমত হতে পারে টিউমার বা ক্যান্সার। এখানে কি লেখা আছে? এটি ক্যান্সারের প্রধান কারণ। এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে কি হয়? ক্যান্সার হয়। তাহলে এইটা কিন্তু একটা কথা বা এমসিকিউ। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে নিচের কোনটি হয়? তাহলে অ্যান্সার হবে কি? ক্যান্সার। এবং অনিয়ন্ত্রিত কোষগুলো জমাট বেঁধে টিউমারে রূপান্তরিত হয়। ঠিক আছে, এইটাও কিন্তু একটা এমসিকিউর কথা। তাহলে 1 নম্বর এমসিকিউ এইটা, 2 নম্বর এইটা, 3 আর টোটাল কথাটা হচ্ছে এইটা, যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে, আমরা জানি একটা লোহিত রক্তকণিকার কোষটা মারা যাবে হচ্ছে 120 দিন পরে, এবং সেটা বিভাজিত হয়ে কোষ বিভাজন মানে কোষের সংখ্যা বাড়াবে। আবার একটা হৃদকোষ, স্নায়ুকোষ, এরা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করবে। কিন্তু এটা যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়তেই থাকে তখন ওইটা জমাট বেঁধে টিউমারে রূপান্তরিত হয়, এবং এইটার কারণেই কিন্তু ক্যান্সার হয়। ঠিক আছে, তাহলে এই কথা দুইটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই কথা দুইটা মনে রাখতে হবে। এরপরে খেয়াল করো, কোষের মৃত্যু হয়। কোষের কি হয়? মৃত্যু হয়। কোষের মৃত্যু হয়, অর্থাৎ সে নির্দিষ্ট সময়সীমার পরে মারা যায়। আবার সামটাইম সে বিভিন্ন উপাদান বা বাহ্যিক আঘাতের কারণে মারা যেতে পারে। সামটাইম সে খাদ্য কিংবা পুষ্টির অভাবে মারা যেতে পারে। তো এই যে কোষের মৃত্যু, এইটাকে বৈজ্ঞানের ভাষায় কি বলা হয়, এটাই হচ্ছে আমরা শিখব। কোষের মৃত্যু হলো একটি প্রক্রিয়া যেখানে কোষগুলো মারা যাবে,
নতুন কোষগুলো দ্বারা প্রতিস্থাপিত হবে। যেখানে কোষটা মারা যাবে সেখানে আবার নতুন কোষ প্রতিস্থাপিত হবে, জন্ম নেবে, ঠিক আছে। কারণ কোষ মৃত্যুটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সেখানে কোষটা জন্মানো সেটাও স্বাভাবিক। অস্বাভাবিক হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অস্বাভাবিক কোনটা? অনিয়ন্ত্রিত। এইটা আমার প্রয়োজন নাই। কোষ মারা যাক এটাও আমার প্রয়োজন আছে এবং কোষ জন্মাক সেটাও আমার প্রয়োজন আছে। এবার আসো অ্যাপোপ্টোসিস। যদি কোষটা তার নির্দিষ্ট সময়সীমার পরে মারা যায় সেটাকে জেনেটিক্যাল মৃত্যু বলে। আর একত্রে বলা হয় অ্যাপোপ্টোসিস। অর্থাৎ একটা লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, সে 120 দিন পরে মারা গেল, সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হলো। হ্যাঁ, নতুন কোষ প্রতিস্থাপন হলো। এই যে 120 দিন পর মারা গেল এবং নতুন কোষ প্রতিস্থাপিত হলো, এটা ঠিক আছে, এটা স্বাভাবিক আছে, এটাকে জেনেটিক্যাল মৃত্যু বলে। এই জেনেটিক্যাল মৃত্যুটাকে বিজ্ঞানের ভাষায় একত্রে বলে অ্যাপোপ্টোসিস। সবাই নোট করো, হ্যাঁ, বা কমেন্টে লেখো যে অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যাল মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু। আর যদি সে বাহ্যিক আঘাত, খাদ্য কিংবা পুষ্টির অভাবে মারা যায় সেটাকে বলে নেক্রোসিস। দুইটা কথা, যে কোষটা মারা যাবে এবং সেখানে নতুন কোষ প্রতিস্থাপিত হবে, এটা কিন্তু খারাপ কিছু না। কিন্তু যদি সে স্বাভাবিকত মারা যায় সেটাকে বলা হয় জেনেটিক্যাল মৃত্যু বা অ্যাপোপ্টোসিস। আর যদি সে বয়সের আগেই, হ্যাঁ, মারা যায় আঘাতের কারণে, খাদ্যের কারণে, পুষ্টির কারণে, তাহলে সেটাকে বলা হয় নেক্রোসিস। তাহলে সেটাকে কি বলে? নেক্রোসিস বলে, নেক্রোসিস। ঠিক আছে, এই দুইটা কথা নোট করো, দ্রুত নোট করো, দ্রুত নোট করো যে অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যাল মৃত্যু, নির্দিষ্ট সময়সীমার পরে মৃত্যু। আর নেক্রোসিস হচ্ছে কোষটা বাহ্যিক আঘাত, পুষ্টি কিংবা খাদ্যের অভাবে মারা গেল। দ্রুত নোট করে জানাও, আমি পরবর্তীতে চলে যাই। যদি নোট করতে সমস্যা হয় আমি আবার ব্যাক করব। হ্যাঁ, নোট করে জানাও দ্রুত। এই দেখো আমরা কিন্তু এমসিকিউতে চলে আসছি, এই আর 2 মিনিট লাগবে। হ্যাঁ, এবার হচ্ছে নোট ডান লেখো, নোট ডান। হ্যাঁ, নোট ডান লেখো। এবার হচ্ছে আমরা এমসিকিউগুলো ধাপাধাপ দ্রুত অ্যান্সার করে দেবো, তাইলেই কিন্তু আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, এই যে 38 বাজে, সর্বোচ্চ হচ্ছে 45 পর্যন্ত যেতে পারে, নাও যেতে পারে। তোমরা অ্যান্সার করলে আমি এর সময় বেশি বাড়াবো না। 1 নাম্বার লিখে অ্যান্সার কোনটা হবে সেটা লিখে দাও। নিচের কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলে? নিউক্লিয়াসটা যদি বিভাজিত হয় সেই প্রসেসটাকে সাইটোকাইনেসিস বলে, মেটাকাইনেসিস বলে, ইন্টারকাইনেসিস বলে, নাকি ক্যারিওকাইনেসিস বলে? অ্যান্সার কি হবে একটু জানাই দাও। আমি এবার নামগুলো পড়বো, কে কে বুঝতে পারছে ক্লাসটা আমি আশা করি বুঝতে পারবো। সাদিয়া ইসলাম সামিরা অ্যান্সার করেছে 3 গ। হ্যাঁ, তারপর হচ্ছে সাথে বলেছে ক্যারিওকাইনেসিস, প্রীতি পলি বলেছে ক্যারিওকাইনেসিস, ওসমান গলি বলেছে গ, কাঠগোলাপ বলেছে নোট ডান, তারপর হচ্ছে মিথিলা বলেছে সি হবে অ্যান্সার, মার্জিয়া শেখ বলেছে অ্যান্সার সি, তারপর হচ্ছে আসমাউল হুসনা ভাবনা বলেছে সি, তারপর হচ্ছে সৃষ্টি, আশা, সুমাইয়া, নাবিলা, হাফিজা, মায়াবী কন্যা, তারপর হচ্ছে কাঠগোলাপ, সবাই কিন্তু অ্যান্সার বলেছে সি। তাহলে আমি তোমাদের সাথে সহমত পোষণ করলাম, এটার অ্যান্সার হবে ক্যারিওকাইনেসিস, তার মানে হচ্ছে অ্যান্সার সি। চলে যাব 2 নম্বরে। হ্যাঁ, অ্যানাফেজ দশায় প্রান্তীয়করণ ঘটে। অ্যানাফেজ দশায় প্রান্তীয়করণ ঘটে। প্রান্তীয়করণকালে ক্রোমাটিড তন্তুগুলো 4টি আকৃতি ধারণ করে। প্রান্তীয়করণকালে ক্রোমাটিড তন্তুগুলো 4টি আকৃতি ধারণ করে। VLJI। যদি ভি হয় সেটাকে কি বলে, যদি এল হয় সেটা আমি আগেই বলেছি। এখন প্রশ্নে বলা হচ্ছে যে ভি হলে সেটাকে কি বলা হয়। দ্রুত অ্যান্সার করো। 2 এর অ্যান্সার কি হবে? সাথী সবার আগে অ্যান্সার করেছে, তারপর হচ্ছে তানজিলা সরকার অ্যান্সার করেছে। তোমরা সবাই অ্যান্সার করো, আমি সবার অ্যান্সার আজকে পড়বো এবং আমার একটা আয়ত্ত হয়ে যাবে যে কে কতটুকু বুঝছো। হ্যাঁ, সাবিকুন্নাহার নীলা বলেছে ক, তারপর হচ্ছে খাদিজা আক্তার অ্যান্সার করেছে ক, তার মানে হচ্ছে মেটাসেন্ট্রিক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেটাসেন্ট্রিক। অ্যান্সার কি হবে? মেটাসেন্ট্রিক। তোমাদের আবারও দেখাই দেই, যদি ভি আকৃতির হয় মেটাসেন্ট্রিক, এল আকৃতির হলে সাবমেটাসেন্ট্রিক, আর জে আকৃতির হলে একরোসেন্ট্রিক এবং আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক। এই 4টা আকৃতি ধারণ করবে। এবার কিন্তু ভুল করা যাবে না। যারা ভুল করেছো আর ভুল করা যাবে না, এবং যারা অ্যান্সার করতে পারোনি তাদের কিন্তু পারতে হবে VLJI।
VLJI, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, আমরা পরবর্তী MCQটা দেখব। হ্যাঁ, 3 নম্বর MCQটা আমি একটু পড়ে দিচ্ছি। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে চলে যায়, অর্থাৎ প্রান্তের দিকে গমন করবে, প্রান্তের দিকে চলে যাবে। হ্যাঁ, প্রান্তের দিকে চলে যাবে মানে প্রান্তীয়করণ ঘটাবে কোন ধাপে? অপশন নাম্বার এ আছে প্রোফেস, বি আছে মেটাফেস, সি আছে এনাফেস এবং ডি আছে টেলোফেস। আমি আবারও ক্লিয়ার করে দেই, প্রশ্নটার মানে হচ্ছে ক্রোমোজোমগুলো ভেঙে প্রান্তের দিকে 4টা আকৃতি হয়ে চলে যাবে। সহজ করে দিলাম। এই প্রান্তীয়করণটা কোন ধাপে দেখা যাবে একটু বলে দাও আমাকে। 3-এর আনসার কি হবে একটু বলে দাও দ্রুত। তিনের আনসার কি হবে বলো? 3-এর আনসার হবে কি? প্রান্তীয়করণ ঘটে কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। কোন ধাপে? অ্যানাফেজ। তাহলে 3-এর আনসার হবে কি? গ। ওকে ওকে ওকে, 3 নাম্বার শেষ, 4 নাম্বারে চলে যাব। দেখো, ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়? কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? দ্রুত অ্যান্সার করে দিবে তোমরা। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে? ক্রোমোজোমাল ড্যান্স, স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার সময় স্পিন্ডল ফাইবারগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় যদি ক্রোমোজোমের গায়ে লাগে তাকে আমরা বলেছিলাম ট্রাকসন ফাইবার, এবং যদি না লাগে সেই ক্রোমোজোমটা আন্দোলিত অবস্থায় থাকে, যেটাকে দেখতে ক্রোমোজোমের নৃত্যের মতো দেখায়। এটা কোন ধাপে দেখা যায়? তোমরা কিন্তু 4-এর অ্যান্সার বলে দিবে। রাহাত, রাহাত কিন্তু একেবারেই আমাদের সাথে আজকে নতুন এবং সে কিন্তু অ্যান্সার করতেছে। ধন্যবাদ রাহাতকে। হাফিজা অ্যান্সার করেছে, সুমাইয়া অ্যান্সার করেছে, সাদিয়া, ফারজানা বিনতে আসমাউল হুসনা অ্যান্সার করেছে, প্রীতি পলি অ্যান্সার করেছে। ধন্যবাদ সবরকে। এটা হবে কি? প্রোমেটাফেস। অ্যান্সার হবে কি? প্রোমেটাফেস। ওকে, দেখি আর কয়টা MCQ আছে। মেটাকাইনেসিস ঘটে কোন ধাপে? মেটাকাইনেসিস মানে কি? মেটাকাইনেসিস মানে আমি বলেছিলাম যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে গিয়ে ক্রোমোজোমগুলো যদি অবস্থান করে, ওই দশাটার নাম মেটাকাইনেসিস, ওই অবস্থাটার নাম মেটাকাইনেসিস। এইটা কোন ধাপে দেখেছিলাম? 5-এর অ্যান্সার করা শুরু করে দাও মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা 5-এর অ্যান্সার করা শুরু করে দাও সবাই। সাবিকুন্নাহার নীলা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজকের এই ক্লাসটাতে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করেছো, ধন্যবাদ। সাথী আমাকে প্রত্যেকটা অ্যান্সার করেছে। মায়াবী কন্যা ছিল, দিব্যজ্যোতি ছিল, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমরা দেখবা একটা সময় তোমাদের সাথে ওই রকম একটা সম্পর্ক হয়ে যাবে যেন তোমরা অফলাইনের স্টুডেন্ট, এই নামগুলো পড়তে পড়তে। হ্যাঁ, স্মৃতি, হ্যাঁ স্মৃতি, তোমার কমেন্টগুলো আসতেছে ভাইয়া, কোনো সমস্যা নাই। আমি তোমার নামটা এমনিতেই ওই যে গ্যাপ দিয়ে রেখেছো এই জন্য মনে রাখলাম। সাদিয়া, তারপর হচ্ছে মায়াবী, তারপর হচ্ছে রাহাত, সবাই বলতেছে 5-এর হবে গ, মেটাফেস। মেটাফেস ধাপটাতে কি হয়? মেটাকাইনেসিস হয়। ওকে, আমরা চলে যাব। আর নাই, এই 5টাতেই শেষ। অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা করেছো মনোযোগ দিয়ে, এবার অ্যান্সার করেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস কেমন ছিল ভাইয়াকে জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব এবং পড়াশোনায় আবার একটু রেস্ট নিয়ে আবার পড়াশোনায় চলে যাব। দ্রুত জানাই দাও আজকের ক্লাস কেমন ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস করেছো একটু জানাই দাও। আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা হচ্ছে ওইখানে যে আমার ক্লাস কেমন ছিল সেটা তোমরা বলে দাও, দ্রুত জানাই দাও, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দেব। এবং ইনশাআল্লাহ এখান থেকে আমি আশা করি যেই সকল MCQ আসার মতো আমি পড়িয়েছি এবং তোমরা ইনশাআল্লাহ এখান থেকে অ্যান্সার করতে পারবে পরীক্ষাতে আসলে। সাবিকুন্নাহার বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়েছে। মুনিয়া বলেছে অনেক ভালো। নাবিলা অনেক ভালো। তার মানে হচ্ছে আমরা যেটা দিতে চাচ্ছি সেটাও দিতে পারতেছি এবং তোমরা যেটা খুঁজতেছিলে সেটাও পাচ্ছ। ওকে ওকে ওকে, অনেক ধন্যবাদ তোমাদের জন্য, অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাইকে, সবার পিতামাতাকে আমি সালাম জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।